সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি অমল সরকার। অমল সরকার পশ্চিমবঙ্গের দ্য ওয়াল অনলাইন পত্রিকার সম্পাদক এবং অমল সরকার বাংলাদেশে খুব আলোচিত একজন সম্পাদক। এই কারণে অমল সরকার সম্প্রতি বাংলাদেশের জন্য দুটি চাঞ্চল্যকর সাক্ষাৎকার নিয়েছেন। একটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান কামাল। দুজনের ইন্টারভিউ করেছেন খুব প্রাসঙ্গিক ভাবে। বিশেষ করে ওবায়দুল কাদের বহুদিন পরে প্রকাশ্যে এসেছেন এই সাক্ষাৎকারের মাধ্যমে। খুবই আলোচিত ব্যাপার এবং তার আত্মগোপন রপ্ত অবস্থায় বা 5 আগস্ট যে বেঁচে যাওয়ার গল্পটা নিয়ে খুবই মানুষকে স্পর্শ করেছে বিষয়টা। অমলদা, আপনাকে আমাদের অনুষ্ঠানকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অমলদা, আমরা রিপোর্টাররা আমাদের তো 24/7 আমাদের জীবন, রিপোর্টিং এর সাথে আমরা সারাক্ষণ থাকি। প্লাস হচ্ছে রিপোর্টের পেছনের যে গল্পগুলা খুব কম মানুষ জানে। ওই বিষয়গুলো খুবই আকর্ষণীয় মানুষের জন্য। আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করবো আপনার সাথে। আমার দৈনিক জনকণ্ঠে আমরা যখন কাজ করতাম, আমাদের ওইখানে প্রতি সপ্তাহে সোমবার রিপোর্টারের ডায়েরি বলে একটা পাতা বেরোতো। ওই পাতাতে আমাদের রিপোর্টাররা প্রতি সপ্তাহের খুব আলোচিত রিপোর্ট গুলা নিয়ে তার না বলা কথাগুলো বলতেন। খুব পপুলার পাতা ছিল সেই রিপোর্টারের ডায়েরি। আজকে যে আপনার গল্প রিপোর্টারের ডায়েরির মতোই হবে, প্লাস আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবো, যেহেতু আপনি বাংলাদেশটাকে 24/7 অনুসরণ করেন। আপনি ওবায়দুল কাদের ইন্টারভিউ দিয়ে আগে শুনি যে ওবায়দুল কাদের সাথে কিভাবে যোগাযোগটা আপনার ইন্টারভিউকে কেন্দ্র করে। দেখুন, আপনিও একজন সাংবাদিক, আমি সাংবাদিক। এই প্রোগ্রামও নিশ্চয়ই অনেক সাংবাদিক শুনবেন। আমি ওবায়দুল কাদেরের ইন্টারভিউটা যে এইরকম ভাইরাল হবে এবং এরকম প্রতিক্রিয়া হবে, এইটা আমি একবারের জন্যও ভাবিনি। কখনোই আমার মানে চিন্তার মধ্যে এটা কোনোভাবেই ছিল না, কারণ ইন্টারভিউটা খুব তাৎক্ষণিক আচমকাই হয়েছিল এবং আমি সেদিন রবিবার ছিল। আপনি জানেন যে রবিবার দিন সংবাদ মাধ্যমে একটু লোকবলের জনবলের সমস্যাও থাকে, কিন্তু তার মধ্যে আমি ওটাকে ওই দিনই তুলেও দিয়েছিলাম। মানে হয়তো আরো একটু আকর্ষণীয় ভাবে প্যাকেজিং করে করা যেত, কিন্তু আমি ওটা অপেক্ষা করিনি, অ্যাজ বিকজ হি ইজ ওবায়দুল কাদের। এবং আমি একটা জিনিস জীবনে সবসময় খেয়াল রাখি যে কোনো একটা জিনিস আমি পেলাম মানে আরেকজন পেতে পারে না, এটা কখনো হয় না। ফলে আমি এটা হাতে ধরে রাখিনি, আমি ইন্টারভিউটা সঙ্গে সঙ্গে আমার অফিসের কলিগদের সঙ্গে কথা বলে ওটাকে আপলোড করার চেষ্টা করি। এখানে আপনি যে কথাটি বলেছেন রিপোর্টারের ডায়েরি, যে না বলা কথা, সেই না বলা কথা যতটুকু সম্ভব বলা আমি আপনাকে বলি। ওবায়দুল কাদেরের ইন্টারভিউ আমার আগে অন্যরা যে কেউ করেনি বা পায়নি যেটা বলা হচ্ছে, আমি আপনাকে বলি যে এটা এভারেস্ট জয় কেন, এটা কাঞ্চনজঙ্ঘা জয়ের মতনও কোনো বিরাট কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু এটা আমাদের সাংবাদিকদের একটা উপলব্ধির মধ্যে রাখা উচিত যে আমরা অনেক সময় কি হয়, এই যে পারিপার্শ্বিক নানান প্রচার যেগুলো হয়, আমাদের বিভিন্ন রকম প্রচার চলে, এই প্রচারের শিকার আমরা সাংবাদিকেরাও হই। ওবায়দুল কাদের সম্পর্কে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, একটা মানে মাঝারি স্তরের নেতৃবৃন্দ, তারা একটা নেরেটিভ তৈরি করেছিল যে হি ইজ দি কালপ্রিট অ্যান্ড মানে মেন কালপ্রিট, ফিউ 4-5 আদার্স, অ্যান্ড হি ইজ দ্য মেন কালপ্রিট। এবং তাকে শেখ হাসিনা বর্জন করেছে। শেখ হাসিনা তার মুখে লিকোপ্লাস দিয়ে দিয়েছে। শেখ হাসিনা তাকে বলেছে তুমি কোনো কথা বলবে না, কিচ্ছু করবে না। এই সমস্ত বক্তব্য তারা অনবরত সাংবাদিক, আমার ধারণা বাংলাদেশের সাংবাদিক, আপনারও হয়তো একই অভিজ্ঞতা হয়েছে বলে আমি অনুমান করছি, যে এরকম একটা ধারণা তারা দেওয়ার চেষ্টা করে যে ওবায়দুল কাদের আর আওয়ামী লীগের নামেই জেনারেল সেক্রেটারি, উনি আর কিছু নন। তো এই প্রচারের দ্বারাও আমার ধারণা এই গ্রুপ অফ জার্নালিস্ট প্রভাবিত হয়েছে, যে কারণে তারা এই চেষ্টাটিও করেননি
যে কারণ ওবায়দুল কাদেরকে কিন্তু গত মাসে কলকাতার একটা কর্পোরেট হাসপাতালে দেখা গিয়েছিল এবং বাংলাদেশের একজন সাংবাদিক ইউটিউবার তিনি তার ছবি করেছিলেন এবং সেইটা বাংলাদেশে তিনি তার ঢাকার এক বন্ধুকে পাঠান। ঢাকার সেই বন্ধু সেটা ছবি তিনি সেটাকে মানে সোশ্যাল মিডিয়ায় দেন এবং ওবায়দুল কাদের কলকাতায় চিকিৎসা করাচ্ছেন, এই সমস্ত বিষয়গুলোও ছিল। কিন্তু তারপরেও কেউ চেষ্টা করলো না কেন, এটা আমার কাছেও একটা প্রশ্ন। ঠিক আছে, এবার আমি আপনাকে দ্বিতীয় বিষয়টি বলি, সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের যে এসছেন এই বিষয়টি উনি আসার পরেও বহুদিন আওয়ামী লীগের নেতৃত্ব এইটা চেপে রেখেছিল। আমি এই শব্দটাই ব্যবহার করতে চাই সচেতনভাবে, চেপে রেখেছিল, যে যেন কাকপক্ষিতেও জানতে না পারে যে ওবায়দুল কাদের চলে এসছে, মানে দেশ ছেড়ে। কোথায় চলে এসছে আমি বলতে পারবো না, আমি তাকে জিজ্ঞাসা করিনি আপনি কোথায় আছেন। এখন কথা হচ্ছে যে উনি চলে এসছেন, এই খবর বাজারে জানা গিয়েছিল কিছুদিন আগে যখন ওই ছবি হলো, এবং বাংলাদেশ থেকেও একটা খবর হলো যে তিনি দেশ ত্যাগ করেছেন। কিন্তু তিনি কোথায় এসছেন, কি এসছেন, কারণ আমি আওয়ামী লীগের বহু নেতাকে জিজ্ঞাসা করেছি, প্রায় সবাই মানে যাদের জানার কথা জেনারেল সেক্রেটারি কোথায় আছেন, কারণ জেনারেল সেক্রেটারি তো একা একা আসতে পারেননি, তিনি গুরুতর অসুস্থ, তাকে আনানো হয়েছে, দলের লোকেরাই নিশ্চয়ই তার ব্যবস্থা করেছে, কিন্তু তারা কেউ এটা বলতেন না তিনি কোথায় থাকেন, তার ফোন নাম্বার কি। এগুলো যে নিরাপত্তার কারণে বলতো না তা কিন্তু নয়, এটা হচ্ছে যে তারা চায় না, তারা চায়নি যে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলুক, তারা চায়নি। এটাই হচ্ছে মানে, এবার আমি কথা বলেছি তাই আমি ইন্টারভিউটা পেয়েছি, এটা আমি আপনাকে সহজ ভাষায় বলি যে এতদিন উনি যে প্রচারে আসেননি তার একটা বড় কারণ কিন্তু ওনার দলের একটা নেতৃত্বের একটা বড় অংশের না চাওয়া। এখন সেই না চাওয়াটা কি শেখ হাসিনা? না, ওবায়দুল কাদের যেটা ইন্টারভিউতে বলেছেন, আপনাকেও নিশ্চয়ই একই কথা বলেছেন, যে শেখ হাসিনা ওনাকে চিকিৎসা করাতে বলেছিলেন। ইট ইজ ট্রু যে হি ওয়াজ মানে সিরিয়াসলি ইল। ওনার হার্টের অসুখ তো ছিলই, ওনার ওষুধ শেষ হয়ে গিয়েছিল, সেম ম্যাচিং গ্রুপের ওষুধ ঢাকায় পাওয়া যাচ্ছিল না, ওনার ওষুধ জোগাড় করা খুব কঠিন হয়ে পড়েছিল, এরকম নানাবিধ কারণে উনি চলেও এসেছিলেন। তো ওনাকে বলেছিলেন উনি যে তুমি আপাতত চিকিৎসা করিয়ে সুস্থ হও, তারপর আমি বলবো কখন কি করতে হবে। ওবায়দুল কাদের যেটা আমাকেও মানে ইন্টারভিউতে বলেছেন, আপনাকেও নিশ্চয়ই পরে বলেছেন, আরো অনেককেও নিশ্চয়ই বলেছেন, যে শেখ হাসিনা ওনাকে সক্রিয় হতে বলেছেন। সো মোটামুটি বিষয়টা হচ্ছে এটাই যে উনি যাতে সংবাদ মাধ্যমে না আসেন, এরকম একটি চেষ্টা না বিএনপি করেছে, না জামাত করেছে, না মোহাম্মদ ইউনূসের সরকার করেছে, এরা কেউ করেনি, এটা আওয়ামী লীগের নেতারা করেছে। এটা তাদের তারা ওবায়দুল কাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তার একটা বিচার তারা শুরু করে দিয়েছিল, সেই বিচারটা বন্ধ হয়ে গেল মাঝপথে। প্র্যাকটিক্যালি হচ্ছে ওবায়দুল কাদের হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যেমন শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল যেটা কাউন্সিল ছাড়া নেতৃত্বের পরিবর্তন সম্ভব না। আওয়ামী লীগ দলটা, আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে প্রবাসে আছেন, বাধ্য হয়ে আছেন প্রবাসে, এরকম একটা রাজনৈতিক দলের কাউন্সিল করা সম্ভব না, বা এটা যে দেশে আছেন সেই দলও দেশও স্বাভাবিকভাবে অনুমোদন করার বিষয় না। ওবায়দুল কাদেরকে হয়তো তার নেত্রী, যিনি সভানেত্রী, তিনি বলতে পারতেন তিনি যাতে চুপচাপ থাকেন, কথা না বলেন, সক্রিয় না হন, এবং ওবায়দুল কাদের যেহেতু বলেছেন, তার নেত্রী তাকে সক্রিয় হতে বলেছেন, তিনি ইন্টারভিউটা দিয়েছেন। সেটাই কি আপনার মনে হয় না? দেখুন, প্রথমত আমি আপনাকে বলি, ওনার মানে ওনাকে কবে ইন্টারভিউ দিতে বলেছেন এটা আমার জানা নেই, কারণ ওনাকে ইন্টারভিউ দিতে বলেছেন আমি সেই কারণে যোগাযোগ করেছি, ব্যাপারটা কিন্তু এইরকমও নয়। আমি বিভিন্ন সূত্র থেকে নানান ধরনের খবর পাচ্ছিলাম, ফোন নাম্বারটাও কিন্তু আমি আওয়ামী লীগের কোনো লোকজনকারের কাছ থেকে পাইনি, তারা আমাকে দেয়নি। আমি পাইনি মানে আমি বলছি যে তারা আমাকে দেবে না বলে দেয়নি, তাদের কাছে নেই বলে দেয়নি তা কিন্তু নয়, দেবে না বলে দেয়নি। কারণ আমি নানান সূত্র থেকে জানতে পারছিলাম যে অনেকেই তার বাড়ি যাচ্ছেন, তার বাড়িতে মানে চিকিৎসা দেখভাল করা থেকে শুরু করে তার সঙ্গে ফোনে কথা বলছেন, কিন্তু দেওয়া হচ্ছিল না।
আমি নাম্বারটা ওনার মানে ওনারই পরিচিত, ওনার চিকিৎসার সঙ্গে যুক্ত এরকম বহু লোকজনের সঙ্গে আমি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলাম যে আমাকে যদি নম্বরটা জোগাড় করে দেওয়া হয়, তো নম্বরটা আমাকে তারা একজন দিয়েছেন। তো এটা আমি বলছি যে আপনি যে কাউন্সিলের কথা বললেন, আওয়ামী লীগের কাউন্সিল নেক্সট হওয়ার কথা ডিসেম্বর মাসে। দেখুন, আমার যেটা মনে হয়, আমি তো আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ সম্পর্কে আমার নলেজও খুব বিরাট কিছু নয়। যেটুকু আমি বুঝি, আমি তো মানে এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে রাজনৈতিক সাংবাদিকতাই করেছি। দক্ষিণপন্থী দলে বিশেষ করে যেখানে প্রেসিডেন্ট হচ্ছে মেন, কমিউনিস্ট পার্টিতে জেনারেল সেক্রেটারি মেন, তার উপরে কেউ থাকে না, জেনারেল সেক্রেটারি বিয়ে। কিন্তু দক্ষিণপন্থী দলগুলিতে প্রেসিডেন্টই লাস্ট ওয়ার্ড, ঠিক আছে? শেখ হাসিনা যদি চাইতেন তাহলে উনি মানে কাউন্সিল মিটিং নয়, উনি মানে ওবায়দুল কাদেরকে বলেই দিতে পারতেন যে তুমি জেনারেল সেক্রেটারি নও, অমুকে জেনারেল সেক্রেটারি। যেটার জন্য এখানে যে কোন্দলটা হচ্ছে আর কি, একটা হচ্ছে, সেটা কিন্তু চলছিল যে সবাই ধরে নিয়েছিল তারা যে ওবায়দুল কাদের তো নেই, ওকে যে কোনো দিন ইয়ে করে দেবে, এবার কে ওর জায়গাটাতে যাবে। আমার ধারণা শেখ হাসিনা এখানে একটা সুন্দর সিদ্ধান্ত করেছেন, সেটা হচ্ছে যে এই যে যারা ঝগড়াঝাটি করছেন বা প্রত্যাশা ব্যক্ত করছেন এবং সেইটাকে করতে গিয়ে চূড়ান্ত দলবাজি করছেন, তাদের কাছে উনি একটা মেসেজ দিয়ে দিলেন যে ডিউ প্রসেসে যাওয়া হবে। অর্থাৎ উনি ওনার কোনো সভারেন পাওয়ার অ্যাপ্লাই করলেন না। ওনার হাতে ক্ষমতা আছে, সেটা কিন্তু আওয়ামী লীগের কনস্টিটিউশনে বলা আছে যে প্রেসিডেন্ট মানে আপনার কি বলে কাউন্সিল এবং অথবা প্রেসিডেন্টের হাতে অল পাওয়ার আছে। তিনি যে কোনো সময় তার সাংগঠনিক কমিটি চেঞ্জ করতে পারেন, তার জন্য কোনো বাৎসরিক সম্মেলনের প্রয়োজন নেই। অল রাইটিস্ট পার্টি ইন্ডিয়াতেও একই সিস্টেম। মমতা ব্যানার্জি প্রায় প্রত্যেক মাসেই তার দলের নেতাদের বদল করেন, সো এটা কোনো বড় সমস্যা নয়। কিন্তু হাসিনা এটা করেননি, আমি জানি না কেন করেননি। আমার অনুমানটা আমি আপনাকে বলতে পারি, ইফ ইউ আর ইন্টারেস্টেড, আমি আমার অনুমানটা বলতে পারি যে উনি কেন ওবায়দুল কাদেরকে সক্রিয় হতে বললেন। একটা তো যে এই যে ঝগড়াঝাটিটা মানে থামানো, উনি একটা ক্লিয়ার সিগন্যাল দিলেন যে ওবায়দুল কাদেরের জায়গাটা নিতে হবে নেতৃত্ব মানে ইয়ে করে, মানে নেতৃত্বের গুণাবলী দিয়ে এবং সেটাকে প্রমাণ করে। অতএব শি উইল ওয়াচ অ্যান্ড ওয়েট নেক্সট 6 মান্থস। সো এটা হচ্ছে যারা ওবায়দুল, কারণ আমারও মনে হয় ওবায়দুল কাদেরের শারীরিক জায়গায়, যে জায়গায় উনি চলে গেছেন, ওনার ইয়েটা, উনি সুস্থ এখন আগের তুলনায়। যেমন খালেদা জিয়া, তিনি অনেকটাই সুস্থ, কিন্তু তিনি কি দৌড়ঝাঁপ করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন, চেয়ারপারসনের দায়িত্ব? না, সেটা সম্ভব নয়। ওবায়দুল কাদেরের পক্ষেও হয়তো সম্ভব হবে না। সো উনি 6 মাসের একটা ইয়ে দিয়ে দিলেন যে এই 6 মাসে বাকিদের মধ্যে প্রমাণ করতে হবে যে কে ওবায়দুল কাদেরের পদটাতে উপযুক্ত। উনিও হয়তো অনেক ভাবনা চিন্তা করার সময় নিজের হাতে নিয়ে নিলেন যে নেক্সট 6 মান্থস উনি দেখবেন। নাম্বার 2, আমার যেটা মনে হয়, আমাদের এখানেও যে সমস্ত এক্সপেরিমেন্ট হয়েছে রাজনীতিতে, আমি যেটা দেখছিলাম, কারণ আমি এই ইন্টারভিউ করার আগে পরে তো ওবায়দুল কাদের সম্পর্কে পড়াশুনো করেছি, অনেক লোকের সঙ্গে কথাও বলেছি। ওবায়দুল কাদের কিন্তু বাংলাদেশে একটা অদ্ভুত টাইপের, মানে ওনার একটা মানে কথাবার্তা সবকিছু ওনার ওই পদমর্যাদার সঙ্গে মেলে না, এটা ঠিক কথা। বিশেষ করে শেষ কয়েক বছর সেই জিনিসটা, কিন্তু ওনার আবার যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে মানে আনইন্টারাপ্টেড 49 ইয়ার্স ওনার পলিটিক্যাল লাইফ, এবং তার মধ্যে দুবার উনি ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। প্রথমবার যখন উনি জেলে ছিলেন, আফটার 75 ম্যাসাকার, বঙ্গবন্ধু হত্যা, উনি ওনাকে দেশ ছাড়তে হয়েছিল। উনি তখনও 9 মাস কলকাতায় এসেছিলেন, মানে মুক্তিযুদ্ধ বাদে, এবং আবার দেশে ফেরার পর 2.5 বছরের জন্য জেলে চলে যান। আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনায় জেলে যেতে হয়েছে। উনি আওয়ামী লীগের যুব ক্রীড়া এই এরকম একটি সংগঠন, মানে সাংগঠনিক ইয়ে ছিলেন, সম্পাদক ছিলেন। 3 বারের জেনারেল সেক্রেটারি উনি, মানে 21 বছরের সাংসদ, 18 বছরের মন্ত্রী। এর কতগুলো সুবিধা হচ্ছে যে ওনার হাত ধরে আজকের আওয়ামী লীগের যারা কি পোস্ট হোল্ড করছেন বিভিন্ন স্তরে, তাদের একটা বড় অংশ কিন্তু ওনার হাত ধরে বা ওনার সময়তে তারা এই জায়গাগুলোতে এসছেন। এখন এই অসুস্থ ব্যক্তিটি যদি তাদের ফোন ঘোরায় এবং কাউকে বলে যে তুমি এইটা করো, বা তুমি কেন বসে আছো, বা তুমি কেন এইটা করছো না, আই থিঙ্ক সেটা একটা বড় রোল প্লে করে। আমাদের এখানে সিপিএম এর এই এক্সপেরিমেন্টটা খুব সাকসেসফুল হয়েছিল।
একাধিকবার তারা এটা করেছে যে ওল্ড গার্ডস তাদেরকে, যারা ধরুন মানে 75-80 বছর বয়স, দৈনন্দিন পার্টির কাজ করতে পারছে না, তাদের সঙ্গে তারা একটা নিউ তরুণ ব্রিগেডকে দিয়েছিল যে ওই নেতার বাড়িতে একটা ইয়াং ছেলে রোজ বেলা মানে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত সময় কাটাবে। কি কাজ না, সে বিভিন্ন নেতাকে ফোনে ধরে দেবে, ওই ওই প্রবীণ নেতার সঙ্গে কথা বলিয়ে দেবে, এবং প্রবীণ নেতা তাদেরকে নানান রকম সুখ দুঃখের গল্প করে তারপর বলবে যে তোমরা একটু এইটা করো, তোমার এলাকায় এই কি কি ইস্যু আছে তাই নিয়ে একটু মিটিং মিছিল করো। সো ইট ওয়ার্কস আমার মনে হয়। তার কারণ ভারতের মানে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকটা পরিবার কেন্দ্রিক চলে। এবার পরিবারে দেখবেন যৌথ পরিবার ভাঙে না ওই একটা 90 বছরের বৃদ্ধ বেঁচে আছে বলে, বা একটা 92 বছরের বৃদ্ধা বেঁচে আছে বলে। হ্যাঁ, তিনি চোখ বুঝলে হয়তো পরিবারটা ভেঙে যাবে, কিন্তু যতদিন উনি আছেন ততদিন কেউই এই বাসনা ব্যক্ত করছে না যে পরিবারটা ভেঙে যায়। আমাদের উপমহাদেশের রাজনৈতিক দল কিন্তু পরিবার কেন্দ্রিক, পরিবারের সংস্কৃতিতে চলে, যে কারণে দেখবেন রাজনৈতিক দলগুলিতে ব্যক্তি যে এত বড় ভূমিকা পালন করে তার কারণ এটা পরিবার সংস্কৃতির জন্য। পরিবার সংস্কৃতির জন্য আওয়ামী লীগে কি শেখ হাসিনাকে বাদ দিয়ে, আমি জানি এই বিপর্যয়ের পর অনেকে এরকম প্রস্তাব দিয়েছিলেন যে মাইনাস হাসিনা একটা আওয়ামী লীগের রিভাইভাল, এরকম অনেক প্রস্তাব শুনেছি। আমাদের এদিককারও অনেক বোদ্ধা লোকজন তারা এরকম এটা দিয়েছিলেন, হয়তো তারা ভেবেছিলেন, কিন্তু আমার মনে হয় না এটা যে এটা মানে ফাংশন করবে। খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি, ইভেন দ্য জিয়া পরিবারকে বাদ দিয়ে বিএনপি, সেটাও কিন্তু খুব টাফ। এগুলো কাঙ্ক্ষিত নয়, বাট এগুলো বাস্তবতা। এগুলোই হচ্ছে বাস্তবতা যে এই উপমহাদেশে আপনি দেখুন বিলাওয়াল ভুট্টো, তার কত বয়স হয়েছে, 30-32 বছর বয়স। সে আজ থেকে 5-7 বছর আগে পার্টির চেয়ারম্যান হয়ে গেছেন, অ্যাজ বিকজ তার মায়ের নাম বেনজির ভুট্টো, তার দাদুর নাম কি বলে ভুট্টো, তিনি বাংলাদেশের পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন, জুলফিকার আলী ভুট্টো। মানে তার বাবার পরিচয়টা কিন্তু এখানে মুখ্য নয়, জারদারির পরিচয়টা মুখ্য নয়, তার মুখ্য পরিচয় কিন্তু তার মা এবং তার দাদু। আমাদের এখানেও এই এই জিনিসটা আছে অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যেমন নেই তেমনি অনেকের ক্ষেত্রে আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমার মনে হয় হাসিনা এই কাজটাও মানে ওবায়দুল কাদেরকে দিয়ে করিয়ে নিতে চাইছেন অ্যাটলিস্ট 6 মান্থস, যে উনি এই ঘরে চিকিৎসা নিতে নিতে যতটুকু যা করতে পারেন, হ্যাঁ, যোগাযোগ করা। অ্যান্ড উনি ওনার বিবৃতিগুলো উনি খানিকটা নিজেই মানে মক্স করে দিচ্ছেন, কেউ লিখে দিচ্ছেন কিন্তু সেখানে এডিট করা, আমি যা শুনতে পাচ্ছি। কারণ উনি তো ওই বাংলার বাণী পত্রিকাতে প্রায় বছর 10 সাংবাদিকতা করেছেন, এডিটোরিয়াল ডিপার্টমেন্টে উনি মানে কাজ করতেন। তো ওনার এই ব্যাপারে কিছু ধ্যান ধারণা আছে, এবং সেটা কিন্তু এই প্রেস রিলিজের মধ্যে প্রস্ফুটিত, শব্দ চয়নের মধ্যে। এটা আমাকে বলেছেন যেটা আমি যখন বললাম যে আপনি প্রথম একজন ভারতীয় সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন, না আমি প্রথম ভারতীয় সাংবাদিক ইন্টারভিউ দিই নাই, আমি কিন্তু প্রেস রিলিজ আওয়ামী লীগের পেজে আমি প্রেস রিলিজ দিয়েছি, এইভাবেই আমি সামনে এসেছি। আমি এইটাই আপনাকে তখন বলতে চাচ্ছিলাম যে এই যে প্রেস রিলিজ দেওয়ার পরেও ওনাকে কেউ অ্যাপ্রোচ করলো না, দ্যাট ইজ দি মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগের মানে ইনফাইটিং। আমি তার মধ্যে নেই, ওই বৃত্তের বাইরে বাইরে দাঁড়িয়ে আমি সাংবাদিকতাটা করি। আমি আমাদের এখানেও তাই করেছি চিরকাল, তো এখানেও আমি তাই করছি। আইনো আমি মানে আওয়ামী লীগের সব গোষ্ঠীর লোকজনদের আমি চিনি, কে কোন গোষ্ঠী বিলং করে, তাদের সবার সঙ্গে সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা করি। এই ইন্টারভিউটা নেওয়ার পরে অনেকে ফোন ধরা বন্ধ করেছেন, তাদের অভিমান ভাগানোর চেষ্টা করছি। হ্যাঁ, যে এরকম ভাবার কোনো কারণ নেই। খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায়, যেমন খালেদা জিয়া খুবই অসুস্থ ছিলেন। ক্ষমতাটা এমন একটা জিনিস, আবার যখন ক্ষমতার প্রভাব দেখছেন, সামনে দেখছেন, খালেদা জিয়া অনেকটা সুস্থ হয়ে গেছেন। মানে রাজনীতিবিদদের এটাই আমার একটু আলো যদি আভাস পাওয়া যায়। যেমন ওবায়দুল কাদের একজন রাজনীতিবিদদের কি ভালোবাসেন, কথা বলতে ভালোবাসেন। বহুদিন তিনি কথা বলতে পারছিলেন না, উনি কথা বলতে পেরেছেন। প্রথমে আপনার সাথে কথা বলেছেন, তারপরে আপনার সূত্র ধরে আমি তার সাথে কথা বলেছি। এই যে কথা বলতে পারা কিন্তু তার মতো রাজনীতিবিদের চিকিৎসাটা অনেক দূর এগিয়ে গিয়েছে।
উনি অনেকটা সুস্থ বোধ করবেন। কে কিভাবে নিক ওইটা, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর হচ্ছে আওয়ামী লীগের আরেকটা গুরুত্বপূর্ণ, আমি আওয়ামী লীগটা ফলো করে সেটা বলছি, আওয়ামী লীগ কাউন্সিল যেমন হয়, কাউন্সিলের মাধ্যমেই নেতৃত্ব পরিবর্তন হয়, এর বাইরে হয় না। শেখ হাসিনা এটা মেনটেন করেছেন সবসময়। প্লাস কাউন্সিলে তাকে একটা ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে আপনি আপনি ভালো মন্দ, দলের ভালো মন্দ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আপনি নিবেন, এরকম একটা সিদ্ধান্ত কাউন্সিলে দেওয়া হয় সেটা। আচ্ছা দাদা, না, ওবায়দুল কাদের আরেকটা পয়েন্ট আমার মনে হয় আলোচনায় আসা উচিত, সেটা হচ্ছে যে ওবায়দুল কাদের জেনারেল সেক্রেটারি হিসেবে গণ অভ্যুত্থানের সময় কটা ফাউল করেছেন এটা যেমন আলোচনা, কিন্তু আমি দেখছিলাম আর কি যে অ্যাজ মিনিস্টার অনেকের অনেক ক্ষোভ আছে, অনেকের অনেক বক্তব্য আছে। উনি আবার যেটা বলার চেষ্টা করেন, আমাকেও বলেছেন, আপনাকেও বলেছেন, উনি যা করেছেন উনি হাইকমান্ডের নির্দেশে করেছেন। এটাকে না, নিয়েও আমি সেটার মধ্যে যাচ্ছি না। আমি যেটা বলছি চাইছি যে আমি দেখছিলাম ওনার মানে মন্ত্রীদের পারফরমেন্স গুলো, তাতে আবার দেখছিলাম যে হি ইজ এ ভেরি মানে পারফর্মিং মিনিস্টার। এবং একদিন আমি কলকাতা থেকে একটা অবশ্যই প্রোগ্রাম তার কভার আমলে, করেছিলাম। তার মন্ত্রণালয় যত বড় কাজ, বড় বড় কাজ হয়েছে সেগুলা কিন্তু বিরল ঘটনা, কিন্তু পারফর্মিং মানে আমি মিনিস্টার। একটা দিনের প্রোগ্রাম আমি জানি, শেখ হাসিনা গণভবন, আমি সেদিন প্রোগ্রামটা কলকাতা থেকে দেখছিলাম। শেখ হাসিনা গণভবনের থেকে একটা অনুষ্ঠানে একদিনে 100টা সেতু উদ্বোধন করলেন, 100 সেতু। হ্যাঁ, এবার 100টা সেতু হওয়াটার থেকেও বড় কথা, 100টা সেতুকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি করা, এইটা কিন্তু নেতৃত্বের গুণ ছাড়া হয় না। দিস ইজ নট অনলি টেকনোলজি, এটা হচ্ছে যে আপনার কমান্ড, যে আপনি বলেছেন যে এই সময়ের মধ্যে এগুলোকে কমপ্লিট করতে হবে। তো আমার মনে হয় যে, এবং আমি ওনার অতীতেও উনি যে সমস্ত মন্ত্রক চালিয়েছেন, উনি সম্ভবত যোগাযোগ মন্ত্রকেও একটা সময় মন্ত্রী ছিলেন। আমি সেই সময়কার বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলাম, আমাকে কিন্তু লোকেরা অ্যাজ আ মিনিস্টার ওনার পারফরমেন্সকে খুবই অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, আচ্ছা দাদা, অ্যাপ্রিসিয়েট ওনাকে যখন আপনি এবার যখন কন্ট্যাক্ট করলেন, যোগাযোগটা করলেন, আপনার ফোনটা পেয়ে ওনার প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল? ওনার প্রথম প্রতিক্রিয়াটা শুনলে আপনি খুব অবাক হবেন। আমি আমার পুরো নামটা জাস্ট বলা মাত্র উনি বললেন, আরে থামেন 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 থামেন, আর বলতে হবে না, আর বলতে হবে না। উনি আমাকে, দেখুন ওনার সঙ্গে আমার কখনো কণ্ঠ বিনিময় হয়নি, ফোনে কোনোদিন কথা হয়নি, কখনো সামনাসামনি আমাদের আমি ঢাকায় একবার গিয়েছিলাম, সেখানে কিছু সাংবাদিক আমরা মিলে আওয়ামী লীগের অফিসে আমাদের ইনভাইট করা হয়েছিল। ওবায়দুল কাদেরই আমাদের সঙ্গে মিট করেছিলেন, কিন্তু আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। তারপরে উনি যখন চলে যান, মানে বেরিয়ে যাচ্ছেন অনুষ্ঠান সেরে, তখনও আমাদের সাংবাদিক, কলকাতার সাংবাদিকদের একটা বলয়ের মাঝখানে উনি ছিলেন, ফলে আমি যেতে পারিনি। আর আমি স্বভাবগতভাবেও একটা মানে দূরত্বকে মনে করি খুব গুরুত্বপূর্ণ। তো আমি স্বভাবতই ওনার সঙ্গে হ্যান্ডশেক করা, কার্ড বিনিময় করা, এগুলো আমার পক্ষে সম্ভব হয়নি। স্বভাবতই আমি ওনাকে চিনতাম না, উনি আমায় চেনেন না। কিন্তু আমি যখন এটা বললাম, আমার এটা খুব ভাল লাগলো যে উনি বললেন, আরে থামেন থামেন, আপনাকে আর বলতে হবে না, আপনি অমুক গিয়ে সাংবাদিক তো? আমি বললাম যে হ্যাঁ। বলো, আপনার লেখা আমি পড়ি, আপনার ভিডিও আমি দেখি, আপনাদের ইয়ে খুব ভালো, আমি খুব দেখি, প্রচুর বাংলাদেশের খবর দেন। তো এইটাই আমার কাছে ইন্টারভিউটার জন্য একেবারে মানে প্রথমেই একটা সার্টিফিকেট উপহার আমি পেয়েছিলাম, যে উনি ফোনটা ধরে আমায় বলেছিলেন, না না, আপনাকে আর পরিচয় দিতে হবে না, আরে কি বলেন, আপনাকে আমি চিনি। সো আপনি এই কি চেনাটা কিন্তু ওই দিনই ভিডিও প্রথম আর কি, তার ইন্টারভিউ মানে। চেষ্টা করেছেন? হ্যাঁ, বলুন। ভিডিও ইন্টারভিউর চেষ্টা করেছেন আপনি? না, আমি ভিডিও ইন্টারভিউ, দেখুন ওই দিন অ্যাকচুয়াল ইন্টারভিউর জন্য উনি খুব ইয়ে ছিলেন না, এটাও আপনাকে আমি বলি। যখন আমি ওনাকে রিকোয়েস্ট করি, উনি বলেন যে আমি 2-1 দিন পরে কথা বলবো। কিন্তু আমি তখন ওনাকে রিকোয়েস্ট করি, এবং আমিও ঝুঁকিটা নিতে চাইনি এই জন্যে, যেটা আপনাকে প্রথমেই বললাম, যে আমি এই ফোনটা ছেড়ে দেওয়ার পর উনি যদি কারোর সঙ্গে আলোচনা করে যে অমল সরকার যোগাযোগ করেছিল ইন্টারভিউর জন্য, তারা তাকে অ্যাডভাইস করবে যে খবরদার আপনি কোনো ইন্টারভিউ দেবেন না। কারণ এখানে আওয়ামী লীগের যে সমস্ত লোকজনেরা আছে, যাদের সঙ্গে আমি মেলামেশা করি, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝে গেছিলাম যে এই লোকটাকে এক ঘরে রেখে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা আছে। সো আমি এই ইয়েটা মিস করতে চাইনি। ইনফ্যাক্ট উনি আমাকে ইন্টারভিউর একটা মাঝে বলে, আজ এই অবধি থাক, এটুকুই যা আপনাকে বললাম সেটাও কেউ জানে না। তখন আবার আমি খানিকটা বায়না করি, আপনি তো জানেন আমাদের সাংবাদিকদের এটাই হচ্ছে অতৃপ্তি আমাদের সবচেয়ে বড় সম্পদ।
না পাওয়াটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই আমরা জীবনে কিছু পাই। তো আমি তখন ওনাকে বললাম যে না না প্লিজ আপনি আর কিছু কথা বলুন, আমার কয়েকটা প্রশ্ন আছে। তো আমার আরো প্রশ্ন ছিল, কিন্তু আমি এটাও আপনাকে বলি, আমার আরো অনেক প্রশ্ন ছিল, প্রিয় অপ্রিয় অনেক প্রশ্ন ছিল। আমি কারণ আমি আবার এটাও মেনটেন করার চেষ্টা করেছি, আমি জানি যে ওনার বাইপাস সার্জারি আছে এবং ওনাকে অনেক ওষুধ খেতে হয়, এবং এই লম্বা সময় ধরে ওনার পক্ষে বকবক করাটাও খুব ঠিক হবে না। আমি সাংবাদিক বলে তো মানে এই জিনিসগুলোকে তো বর্জন করতে পারি না। আর ওনার ইন্টারভিউর জন্য কেন আমি লেগেছিলাম এটা এখন আপনাকে বলি, যে আমি কেন ওনার ইন্টারভিউর জন্য লেগেছিলাম। আমি অনেকে ইন্টারভিউর জন্যই লেগে আছি, ওনার ক্ষেত্রে আমি কেন লেগেছিলাম, আমি আসলে এই জিনিসটাই বুঝতে চাইছিলাম যে হোয়াট রং হি ডিড। এবং আমি যেটা মনে করি যে সাংবাদিকতা হচ্ছে মানবাধিকারের অ্যাপ্লিকেশনের বিগেস্ট প্ল্যাটফর্ম। আমরা অনেক সময় মানবাধিকার কমিশনের সুপারিশ লিখি, কোনো এনজিও যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের বক্তব্য লিখি, রাষ্ট্রনেতাদের কথা শুনি, অনেক কিছু করি, কিন্তু জার্নালিজম ইটসেলফ হচ্ছে কিন্তু মানে বিগেস্ট অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অফ হিউম্যান রাইটস। তো এখানে সবচেয়ে বড় হিউম্যান রাইটসটা হচ্ছে যে অভিযুক্তের বক্তব্য শুনতে হবে। কেউ যদি 100টা খুন করে থাকে তাহলে কখনো যেমন ধরে নেওয়া যাবে না যে 101তম খুনটা এই লোকটাই করেছে, সেটাকেও প্রমাণ করতে হবে। তেমনি লোকে যা বলে তার সম্পর্কে সে ব্যাপারে তার বক্তব্য শোনা দরকার। আমি তো ওনাকে এই কথাগুলো বলেছি যে আপনাকে অভিযুক্ত করেছে এবং যত না বিরোধীরা করেছে তার থেকে আপনার দল করেছে, উনি ওনার মতো করে উত্তরও দিয়েছেন। তো ওনাকে ওনার পেছনে লেগে থাকা, ওনার ইন্টারভিউটার জন্য নানান জনকে ইয়ে করা, যে আমি বলছিলাম যে যে চিকিৎসা জগতেরও বেশ কিছু মানুষকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটু দেখবেন তো কিভাবে পাওয়া যায়। তার পাওয়া হচ্ছে যে চিকিৎসকদের পিএপিএস দের কাছে তো ওনাদের নম্বর থাকে, তার কারণ আমাদের এখানে কর্পোরেট হাসপাতাল, এটা আমি আমার ধারণা ঢাকাতেও তাই, বাংলাদেশেও তাই, বড় বড় ডাক্তাররা তো নিজেরা ওই মন্ত্রী শান্তির মতনই, তারা নিজেরা তো ফোন ধরেন না, তাদের পিএপিএসটা ধরেন। তো তাদের কাছে নম্বরগুলো তো থাকে পেশেন্টদের। তো পেশেন্ট যদি ওবায়দুল কাদের হয় তাহলে ওবায়দুল কাদেরেরও নম্বর থাকবে। সো দিস ওয়াজ মাই আন্ডারস্ট্যান্ডিং, দ্যাটস ওয়াই আমি হেলথ লোকজনদেরকেও বলে রেখেছিলাম। তো এরকমই একজনকে বলার পরে তিনি মাস দেড়েকের মধ্যে আমাকে নম্বরটি জোগাড় করে দেন। এবং ইন্টারভিউটার আমি আমি যখন আপনার ইন্টারভিউটা দেখলাম আর কি, খুব স্বাভাবিক বাংলাদেশের রিপোর্টার হিসেবে রিপোর্টারদের একটা জেলাসিও আছে, আমি পেলাম না অমল দা পেয়ে গেলো, এটা খুব স্বাভাবিক। এটা আপনার ইন্টারভিউটা পাওয়ার পরে আমি তো নাম্বার পাচ্ছি না। আমেরিকা থেকে আমার একজন বন্ধু, যিনি কিন্তু নিজে আগে সাথে সাথে ওনার সাথে কথা বলেছেন, কথা বলে উনি আমাকে বলেছেন, আমি ওনাকে ওনার সাথে কথা বলেছি, আপনার কথা বলেছি, আপনি এখন ফোন দেন। আমি কিন্তু তখনও চেষ্টা করি নাই, আমাকে ফোন দেন, আমি ফোনটা দিলাম। ফোনটা দেওয়ার পরে আমি পাচ্ছিলাম না ওনাকে, ওনার মিসেস বারবার ফোন ফোন ধরছেন। ফোন ধরার পরে উনি যখন ফ্রি, ওনার মিসেস বলছেন উনি আরেকটা ইন্টারভিউ দিচ্ছেন, উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন আর কি। তা আমি জিজ্ঞেস করলাম কোথায় ইন্টারভিউ দিচ্ছেন, বললেন না এটা বলা যাবে। আমি আর চেষ্টা করলাম না। তারপর উনি যখন ফোনটা আবার ধরলেন, উনি নিজের থেকে বললেন, উনি খুব মজা করে কিন্তু বলেন, আমরা অনেকদিন যে চিনি তো, উনি বললেন আমি বিবিসির সাথে কথা বললাম, 1 ঘন্টা কথা বলেছি। তারপরে আমি কথা বলতে শুরু করার পরে আমি ওয়াল প্রসঙ্গ আসলাম, সব বলেছি ওইখানে সব বলেছি। হ্যাঁ, তো বলে সেখানে বলেছেন তো আমি একটু শুনি, একটু ওইটা ফলো আপ করবো আমি। যাক, ইন্টারভিউটা কিন্তু ভালো মন্দ মিলিয়ে, মন্দটা হচ্ছে আওয়ামী লীগের সমালোচিত হয়েছে যে জায়গাটা আর কি, ওই অংশটা ওনার প্রাণ রক্ষার ওই অংশটা অনেকে নেগেটিভ ভাবে প্রচার করছে। এটা কিন্তু উনি এইটা দেখুন, এটা তো উনি বলেছেন, আমি এইটা নিয়ে ওনাকে চেস করতে চাইনি। কেন করতে চাইনি, আপনি সাংবাদিক, আপনি ভালো বুঝবেন। প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের এরকম কাহিনী এর আগে ইন্টারভিউ ছাড়াও আমি বহু লোকের মুখ থেকে শুনেছি, ঠিক আছে? সবাই একটা করে বা এই ধরনের কাহিনী তৈরি করে রেখেছে তাদের আত্মজীবনীতে লিখবেন বলে। হয়তো ওনারটাও তাই, মিথ্যে কিনা আমি তো বলতে পারবো না, কিন্তু আমি যদি ওইটা নিয়ে লেগে থাকতাম আমার আর 5টা ইন্টারভিউ হতো না, কারণ লোকটি অসুস্থ, এটাও কিন্তু আমার মাথায় রাখতে হচ্ছিল।
সো আমি তো জানি কে কিভাবে, মানে সাধারণভাবে লোকেরা কিভাবে এসছে, এটা তো মোটের উপর আমাদের জানাই আছে। সো উনি আমি অনেককে জিজ্ঞাসা করেছি, এটাও আপনাকে আমি বলি, আওয়ামী লীগের বহু লোক যারা ওনার নাম্বার আমাকে দিতে চাননি, ইন্টারভিউ দিতে চাননি, আমি ওনার সন্ধান পাই এটা যারা চাননি, তারাও কিন্তু আবার এটা বলছেন যে এই স্টোরিটা মিথ্যে নয়। এটা শুনে মনে হবে যে ওই যে বাথরুম টয়লেট বলছে, যে উনি রান্নাঘর বললে হয়তো এত হাসাহাসি হতো না, বাথরুম বলেছেন, কিন্তু এটা মিথ্যে নয়। আমি বললাম কেন মিথ্যে নয়? বললো যে উনি তো খুব অসুস্থ, তো এটা হয় যে মবের মধ্যেও কিছু মানুষ থাকে যারা মনে করে যে মরার মানুষটাকে মেরে কি হবে, তা এইটাও একটা কারণ হতে পারে। সো আমি জানি না এটা নিয়ে। বাথরুম প্রসঙ্গটা আর একটা অ্যাঙ্গেল করে জেনেও তোমার না, একটা অ্যাঙ্গেল হয়েছে। যারা এই আন্দোলনের সাথে ছিল বা এরকম লুটপাট করছিল, তারা লুটপাটকারীদের এমন একটা দৃষ্টিভঙ্গি, সে বাথরুমের কমরটাও লুট করতে চায় সে। হ্যাঁ, সেটা তো গণভবনেই দেখা গেছে। ফলে এটা তো অস্বাভাবিক কিছু নয়, মানে কোনো একটা বাড়িতে ঢুকলে যেটাই মানে ভালো, যেটাই দেখে মনে হবে যে কমোড মানে কি, কমোড মানে তো আর সেটা হাগুতে মানে মিশে আছে তা তো নয়। ওটা যদি নাড়াচাড়া করে করে ভেঙে নিয়ে চলে আসতে পারে, নিজের বাড়িতে বসিয়ে দেবে। সো মানে ওই সময়টা তো তাই হলো। মানে এটা আপনার একটা গ্রেট একটা ডিসক্লোজার ছিল, ডিসক্লোজার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপনি যে পয়েন্ট আউট করেছেন, প্রতিটা মানুষের তার একটা বক্তব্য আছে, তার বক্তব্যটা সে বলতে হবে। এটা আমি আমি আরেকটু ওই শেয়ার জন্য করি। কিন্তু আপনি বলতে পারেন যে আমি খুব নিষ্ঠার সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করার নানান উপায় আমি বলছি, এবং আমি এটা আপনাকে খুব দায়িত্ব স্বাভাবিক, নিয়ে এবং বলছি। সাংবাদিক আমার হিসেবে, আমার যা সাংবাদিক উপলব্ধি। হিসেবে আপনি এটা করতেই পারেন। খুবই এটা আমরা সবাই করি সেটা। প্লাস হচ্ছে আপনি ওই যে তার বক্তব্যটা আসাটা উচিত ছিল, যেটা আমি আমার এখানে আরেকটা শেয়ার করি আপনাকে। আমি এখানে যখন সাংবাদিকতা পড়তে আসি, তখন সাংবাদিকতা পড়ার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা আমরা দেশে মেনটেন করি নাই অনেক সময়, যে যার ব্যাপারে, যেমন অমল সরকারকে নিয়ে আমি এটা রিপোর্ট করব, অমল সরকার একটা বক্তব্য থাকতে হবে এখানে, মাস্ট। এক নম্বর। দুই নম্বর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা একেবারেই অনেকেই মানি না, মানতে চাই না। অমল সরকারের ইন্টারভিউটা নেওয়ার পরে অমল সরকার যদি মনে করে এই সময়ে এই ইন্টারভিউটা গেলে অমল সরকারের ক্ষতি হতে পারে, অমল সরকার যদি আমাকে মানা করেন এখন আপনি এটা রিলিজ করবেন না, আমি করতে পারি না, এটা কিন্তু আইন, কিন্তু সাংবাদিকতা আইন, কিন্তু এগুলো এগুলো আমরা মেনটেন করতে পারি। দেখুন, এই যে এথিক্স শব্দটা তো সব প্রফেশনেই আছে, কিন্তু কতগুলো প্রফেশনে এটাকে আলাদা করে শেখানো হয়। এথিক্স তো এভরি ইন্ডিভিজুয়ালের জীবনেই আছে। আমাদের ছোটবেলাতে কি শেখানো হতো? নীতিবাক্য, নীতি কথা শেখানো হতো, সেটাই তো এথিক্স। তো সব মানুষের মধ্যেই আছে, কিন্তু সাংবাদিকতা হচ্ছে এমন একটা পেশা, এবং ডাক্তারি, এই দুটো এমন একটা পেশা যেখানে এইটা একটা আলাদা চ্যাপ্টার, এবং এটাকে শেখানো হয়। এবং এটা প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতাম তখনও আমাদেরকে এটা বলা হতো। আমাদের অনেক কপি রিজেক্টেড হতো, যে আরে তুই এই লোকটার এত কথা বলেছো ওনার সম্পর্কে, তো ওনার একটা বক্তব্য নেই। আমরা হয়তো বলতাম যে উনি ফোন ধরছেন না, যেটা আমি আমার কলিগদেরও অনেক সময় বলেছি, যে দেখো তুমি কে লাট সাহেব, যে তোমার ফোন উনি ধরেননি, তোমার ফোনটা ওনার কাছে সেভ নাও থাকতে পারে, উনি ব্যস্ত থাকতে পারেন। সো দেয়ার আর লট অফ ওয়েজ টু কানেক্ট হিম। তুমি কি মেসেজ করেছো, তুমি কি হোয়াটসঅ্যাপ করেছো, ওনার কি মেল আইডি জোগাড় করে ওনাকে একটা মেল করেছো? এখন দৈনন্দিন সাংবাদিকতায় এগুলো যদি আপনি লাগাতার চালিয়ে যান, তাহলে আপনি সহকর্মীদের মধ্যে খুবই মানে অপ্রিয় হবেন। কিন্তু এই জিনিসটা আমরা যারা একটা সিনিয়রিটি আমরা অ্যাচিভ করেছি, আমরা যে সাংবাদিকতার যে ধারাবাহিকতা দিয়ে এসছি, আমাদের মধ্যে এটা এখন মজ্জাগত যে আমরা চেষ্টা করি। আমি আপনাকে একটা কথা বলি, যে যেহেতু আমরা বাংলাদেশের খবরাখবর করি এবং বাংলাদেশ সরকারেরও খবরাখবর করি, প্রচুর খবর করি, আমি কিন্তু প্রতিটি ইস্যুতে, এটা তো আপনি টেলিভিশন আপনার ক্যামেরার সামনে বলছি, আমাকে যে কেউ এটা নিয়ে চ্যালেঞ্জই করতে পারে, দায়িত্ব নিয়ে ওই জন্য বলছি, প্রতিটি ইস্যুতে বাংলাদেশ সরকারের বক্তব্যও কিন্তু নেওয়ার চেষ্টা করি। মাননীয় প্রেস সচিব শফিকুল আলম, মাননীয় প্রেস সচিব আপনার আবুল কালাম আজাদ,
এদের সকলের সঙ্গে কিন্তু আমরা নিয়মিত যোগাযোগ করি, মানে আমি করি, নিয়মিত যোগাযোগ করি যে এই বিষয়টাতে যদি আপনাদের কোনো ব্যাখ্যা দেন বা আপনাদের কোনো বক্তব্য, ভারত সরকার কোনো কিছু বললো সেক্ষেত্রেও যদি ওনাদের বক্তব্য থাকে, অনেক সময় ওনারা নিজে থেকে দেন, অনেক সময় আমাদের এখানকার সাংবাদিকরা চান ওদের কাছে প্রতিক্রিয়া। সো এটা তো মানে সাংবাদিকতার একেবারে বেসিক বিষয়। হ্যাঁ, সো আমরা কিন্তু সরকারি বক্তব্যও নিই, মানে অনেক কিছু তো সরকারের বিরুদ্ধে, যেমন হাসিনা প্রচুর অভিযোগ করছেন, হাসিনার অভিযোগ। আমি একদিন শফিকুল আলমের ইন্টারভিউ করেছিলাম অন হাসিনাজ অ্যালিগেশন। উনি কিন্তু 1, 2, 3, 4 করে সেই অভিযোগগুলিকে খণ্ডন করেছিলেন। উনি ওনার মতো করে যুক্তি দিয়েছিলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়টা। তো এটাই আমি বলতে চাইছি যে এটা তো সাংবাদিকতার একটা অংশ। প্লাস হচ্ছে আর বেশি হলে পরে এটা সাংবাদিকতার ক্লাস হয়ে যাবে, আপনার দর্শকরা বিরক্ত হবে। আমরা সেটা শেষ করবো এই প্রসঙ্গটা, যেহেতু আমরা একটু সিনিয়র, আমি আপনি দুজনে সিনিয়র, আমাদের জুনিয়রদেরও যদি শুনেন শেখার যে জায়গাটা আছে, সাংবাদিকতা এবং ডাক্তারি আপনি যে বললেন না, এই দুটো প্রফেশন এমন একটা প্রফেশন, দুইটা প্রফেশন, এই দুটো সবসময় পড়াশোনার প্রফেশন। আমরা কবে কি পড়াশোনা করে এসেছি এটা সেটা না, এটা সবসময় পড়াশোনার প্রফেশন। এই কারণে আমাদের রিডাররা, আমাদের ভিউয়াররা এখন কিন্তু প্রচুর ইনফরমেশন পেতে পায়, তারা ইজি। কাজে আমি যদি ফাঁকি দেই সে কিন্তু ধরতে পারে, সেটা সে যদি ধরতে পারে তখন আমার প্রতি তার একটা অনাস্থা তৈরি হয়, সেটা আমি আর তখন আগাবো না। এই প্রসঙ্গ, ওবায়দুল কাদের প্রসঙ্গটা আমরা আপাতত এখানে রাখি। আমরা আসি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল, সেইটা একটু বলেন। কামাল সাহেবের দেখুন, আমি অনেক দিন ধরে ওনার সঙ্গে আমার কথা হচ্ছিল, ঠিক আছে। এর আগে দুবার উনি আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য দিন তারিখ মানে সময় সবকিছু নির্ধারণ করে উনি পিছিয়ে গেছেন। সেটা এমন একটা যুক্তিতে যে আমি ওনাকে পিড়াপিড়ি করিনি। উনি বলছেন যে ভাই আমি আপনাকে ইন্টারভিউ দিতে চাই, আমি আপনার ইয়েটা দেখি, আমাদের লোকজনের কাছ থেকেও আপনার পোর্টালটা সম্পর্কে একটা ধারণা পাই, আমার কোনো অবজেকশন নেই, কোনো নেই। কিন্তু একটা জিনিস জানবেন, আমি কিছু বললে পরেই আমার ছেলেটার ওপরে নতুন করে মামলা দেবে, নির্যাতন করবে, আমার ছেলেটা জেলে আছে। তো একজন বাবা যখন এই কথা বলছেন তখন স্বভাবতই আমি খানিকটা এই বিষয়ে আর ওনাকে মানে ওই চাপাচাপি যেটা আমরা সাংবাদিকরা করি সেটা আমি করিনি। কিন্তু তারপরে যখন আমি আপনাকে একটা জিনিস বলি যে এই যে শেখ হাসিনার ইয়েটি হলো লাইভ টেলিকাস্টের বিষয়টি, এই খবরটি আমি তুলনামূলকভাবে অনেক আগে ওয়ালে আমি এটা করেছিলাম কলকাতা থেকে। একটি সূত্র থেকে আমার কাছে খবর এসেছিল যে বিটিভি একটা ওখানে এই ধরনের ইয়ে করছে আর কি, অনুশীলন করছে কিভাবে লাইভ করা হবে হবে। তো ফলে আমি খানিকটা আগে এই স্টোরিটা কলকাতা থেকে আমি করি। করার পরে এই স্টোরিটা হওয়ার পরে আমি তারপরে মুহূর্তেই জানতে পারি যে অমুক দিন ইয়ে হবে, একটা মামলার প্রতিবেদন পেশ হবে এবং সেটা তাজুল ইসলাম করবেন। তো সেইটা যেদিন হলো তখন আমি আবার ওনার সঙ্গে যোগাযোগ করলাম যে দেখুন আপনার বিরুদ্ধে তো প্রতিবেদনই প্রকাশিত হবে, ফলে আপনি তো এবার নিশ্চয়ই বলতে পারেন। তা উনি তখনও মানে ইতস্তত করলেন, বললো আমি একটু ভাবি, আমার খুব খারাপ লাগছে, আপনি এতদিন ধরে, মানে এই সব মিলিয়ে আমাদের প্রায় 5 বার উনি ইয়ে করেছেন আর কি। কিন্তু ওই যে আমি বলছিলাম যে আমাদের তো সাংবাদিকতা বেঁচে আছে এই জন্যে যে আমরা এই যে লেগে থাকা যেটাকে বলে আর কি। তো এটাই হচ্ছে আমাদের একমাত্র তপস্যা। যে তো 5-6 বার কিন্তু উনি আমাকে মানে দিতে পারেননি, কিন্তু প্রতিবারই উনি কিন্তু অনুতাপ করেছেন, এটাও আমি বলবো যে উনি খুব অনুতাপ করেছেন যে আমার খুব খারাপ লাগছে, আপনাকে ইয়ে করতে পারছি না। আসলে আমিও তো 5 জনকে নিয়ে চলি, আমাকে আমার ঘনিষ্ঠ লোকজনেরা তারা আবার বলছে যে এক্ষুনি কিছু বলতে যেও না, সবাইকে উপেক্ষা করা তো যায় না, এই সমস্ত কথাবার্তা উনি আমাকে বলেছেন। তো তারপরে যেদিন ওনার বিরুদ্ধে প্রতিবেদনটা পেশ হবে সেদিন সকালেও আমি আবার ওনাকে বললাম যে দেখুন আপনার তো এখন একটা জবাব দেওয়ার ব্যাপার আছে, অ্যাটলিস্ট আত্মপক্ষ সমর্থনের আপনার বিরুদ্ধে তো জমা হবে। তখন উনি হাসতে হাসতে বললেন যে আপনি তো উকিলের যুক্তি দিচ্ছেন বললেন যে কিছু একটা ঘটুক তারপর আমি দেখবো। তারপর প্রতিবেদনটা পেশ হয়ে যাওয়ার পর আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো তখন আর কোনো সমস্যা ইয়ে হয়নি, উনি আমাকে বললেন যে ঠিক আছে আমি
অল্প কিছুক্ষণ কথা বলবো। ওখানেও আপনি দেখবেন উনি বলেছেন আরে এতক্ষণ তো হয়ে গেল, আপনি তো অল্প সময় ওই কথা যে বলেন। আপনি বলছেন যে 2 মিনিট বলেছিলেন, 1 মিনিট হয়ে গেছে, এই কথাটা এটা উনি তো দেখুন বলেছেন। আমরা কথা প্রসঙ্গে সবসময় বলি 2 মিনিটে তো কিছু হয় না। উনিও সেটা নিয়ে বিরক্তি প্রকাশ করেননি। ইনফ্যাক্ট আমি তো একবার ওনাকে ধন্যবাদ জানালাম, তখন উনি নিজে থেকে আবার আরেকটা বললেন যে না একটা বিষয় আপনাকে আমি বলি বলে আরো 5-7 মিনিট উনি বলেছেন। তো এইটা আমি লেগেছিলাম বলে কোন পেয়েছি আর বিষয়টা কি। উনি নিজে থেকে বলেছেন? কোন বিষয়টা? হ্যাঁ, কোন বিষয়টা নিজের থেকে আহ, বলেছেন? কোনো একটা বিষয় উনি বললেন, একটা মজার কথা বা এরকম একটা বলে যে কিছু একটা মানে ইয়ে করে উনি বলছিলেন, এবং তারপরে ওই যে ওইসব কথা উনি বললেন যে এই যে আপনাকে ইন্টারভিউ দিলাম, এই আবার ঢাকা থেকে খবর আসবে আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কারণ আমি আবার নতুন করে মামলা ঠামলা দিয়ে দিয়েছে। তো এইটা এখন ওনার ইন্টারভিউটা নিয়েও আমি দেখলাম যে আওয়ামী লীগের লোকজনেদের একটুখানি ওই যে বলে, ওই যে উনি বলেছেন না যে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেওয়া অমুক তমুক, এইটা তারা বলছেন আর কি। এখন এগুলো আমার কাছে মনে হয় যে এগুলো বোধহয় দলের অভ্যন্তরের কতগুলো বিরোধ বা সংঘাতের তার কারণ আমাকে একজন এটা বললেন, তো আমি তাকে বললাম যে ভাই ওনার বিরুদ্ধে 250টা মামলা আছে, তো তার জায়গায় 251টা হবে। তা মামলা যেগুলো আছে সেগুলো যদি সত্যি সত্যি বাংলাদেশ সরকার প্রমাণ করতে পারে আদালতে, তাহলে একটা মামলাতেই তো যাবজ্জীবন হবে। তো একটায় যাবজ্জীবন হওয়া আর 250টা হওয়া ব্যাপারটা তো একই হবে। সো আরেকটা মামলা হবে, তো কি আছে, উনি উনি ভুলটা কি বলেছেন, উনি ভুলটা না এগুলো ওনার বলা ঠিক হয়নি। এখন এই যে রিয়াকশন গুলো, এগুলো আবার আমার মনে হয় যে আওয়ামী লীগের অভ্যন্তরে কিছু টাসেল চলছে আর কি। হ্যাঁ, হয়তো অনেকের বলার অধিকার নিয়ে অনেকের আপত্তি আছে যে ও কেন বলবে। আমি যখন ওনাকে ফোন করলাম, ফোন করার পরে আমি বললাম, বললো আমি তো বলে ফেলেছি ওসব কিছু। বললাম হ্যাঁ, দ্য ওয়াল নামের একটা জায়গায় আমি আপনার এগুলো পড়েছি, শুনেছি শুনেছি। আমার তো একটা অধিকার আছে বাংলাদেশের সাংবাদিক হিসেবে। তারপর উনি বলে গেলেন আবার ওই যে শেষ কথাটা আর কি, অস্ত্র হাতে যুদ্ধের ব্যাপারটা আর কি, উনি কিন্তু ওইটাকে অন্যভাবে নিয়ে গেছেন। বলে আমরা আন্দোলন করব, আমরা চেষ্টা করেছেন আমরা আন্দোলন করব। হ্যাঁ, এটা এটা আমার মনে হয় যে ওই মানে ইন্টারভিউটা প্রচারিত হওয়ার পরে দল থেকে হয়তো ওনাকে বলাও হয়েছে হয়তো যে এই 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 অংশটা না বললেই ভালো করতেন, সেই জন্যই হয়তো উনি রেকটিফাই করেছেন। কিন্তু এটা রেকটিফাই করেছেন। আচ্ছা, হ্যাঁ, আপনি সাংবাদিক হিসেবে আপনি তো খোঁজ খবর রাখেন, অনেকেরই জানার আগ্রহ এগুলো বাংলাদেশে। এই যে মামলাগুলা, উনাদের মামলাগুলা, এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে সবসময় বলা হচ্ছে ধরে আনবো, এই করবো, নানা কিছু বলা হয় না। আসলে ভারত গভর্নমেন্টের স্ট্যান্ডটা কি? দেখুন আমি তো ভারত সরকার নই, আমি অমল সরকার। ফলে একেবারে ভারত সরকারের অভ্যন্তরে কি চলছে আমি জানি না। কতগুলো আপনারা আহ, তো জানার চেষ্টা করেন না? কতগুলো পর্যবেক্ষণ আমি আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে যে সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভারত সরকার এই ব্যাপারে কোনো ধরনের সমঝোতায় যাবে না। তার একটা অনেকগুলি কারণ আছে। প্রথমত দেখুন, আইনের জায়গা থেকেও আপনি জানবেন যে আপনি যখন কাউকে ফেরত চাইবেন, বাংলাদেশ সরকার বারে বারে এটা বলছে যে আমরা চেয়েছি। আপনি এখানে একটু শেষ করে নিই এখানে। আপনি বলছেন আওয়ামী লীগ প্রশ্নে ভারত সরকার কোনো ধরনের সমঝোতায় যাবে না, এই তো? হ্যাঁ, আমার মনে হয় তার কারণ হচ্ছে যে দেখুন, ভারত সরকার যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এইটা এন্ডোর্সড বাই অল পার্টি অফ ইন্ডিয়ান পার্লিয়ামেন্ট। সো নাও ইট ইজ নট অনলি এ ডিসিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মানে আমি বলছি যে ভারত সরকারের নেতৃত্ব যদি কালকে মনে করে এটাই যে ভারতীয় অনেক গণতন্ত্রের অনেক সৌন্দর্য। দিন হলো আর ওনাকে রাখবো না, এই অতএব ফেরত দিয়ে দিই, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। তার কারণ ভারতের পার্লামেন্টের সমস্ত দল এই সিদ্ধান্তটাকে এন্ডোর্স করেছে যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং সরকার এই ওনার পাশে থাকা উচিত। তো সেই জন্য নিয়েছে।
এবার কেন নিয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ প্রশ্নে ভারতের রাজনৈতিক নেতৃত্বে কোনো দ্বিমত নেই। কতিপয় ব্যক্তি বিশেষ কখনো অনেক সময় আওয়ামী লীগ বা হাসিনা সম্পর্কে কিছু মন্তব্য করে যেগুলো হয়তো একটু কানে অন্যরকম শোনায়, কিন্তু সেগুলো ব্যক্তি বিশেষের, সেগুলো কিন্তু দলের নয়। দলের বোঝাপড়াটা বিজেপি, কংগ্রেস, মানে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলির মধ্যে মানে বহুদা বিভক্ত। তাদের মধ্যে ইডিওলজিক্যাল ডিফারেন্স আছে, স্ট্র্যাটেজিক ডিফারেন্স আছে, অনেক কিছু আছে। বাট ইন কেস অফ আওয়ামী লীগ অ্যান্ড শেখ হাসিনা দেয়ার ওয়াজ নো ডিফারেন্স। কোনো মানে মেজর কোনো ডিফারেন্স নেই। কোনো ইন্ডিভিজুয়ালের থাকতেই পারে, সে তো খুব স্বাভাবিক, কিন্তু দলগতভাবে কারো কোনো ইয়ে নেই যে এটা করা ঠিক হচ্ছে না, এইটা এই করতে হবে, ওইটা ওই করতে হবে, নো। তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের একটা সম্পৃক্ততা আছে, বঙ্গবন্ধুর সঙ্গে একটা সম্পৃক্ততা আছে। বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কটাকে কিন্তু ভারত রাষ্ট্র ইয়ে করে, অনুমোদন করে এবং অনুভব করে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যে প্রতিক্রিয়া, তার থেকে অনেক কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল ধানমন্ডি 32-এর বাড়িটা ভাঙার ঘটনা নিয়ে। আপনি যদি চেক করেন, গুগলে চেক করেন, পুরনো বিবৃতি দেখেন, তাহলে ভারত সরকারের বিবৃতিতে ধানমন্ডির বাড়ি ভাঙার ঘটনা নিয়ে অনেক কঠোর ভাষাতে নিন্দা করা হয়েছিল। তার একটা কারণ হচ্ছে যে ভারত সরকার কিন্তু বঙ্গবন্ধুকে ওই একটা শুধুই বাংলাদেশের মানে প্রয়াত রাষ্ট্রপতি এইভাবে কিন্তু দেখে না, মানে তাকে কিন্তু ভারতের একটা ইয়ে হিসাবেই দেখে আর কি, মানে নিকট আত্মীয় হিসাবেই দেখে। স্বভাবতই তাকে নিয়ে সবকিছু, ইভিন আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর বাড়ি মুরাল ভাঙা, ইয়ে যেগুলোকে আমরা এখানে মূর্তি বলি, আপনারা হয়তো মূর্তি বলেন না, তো এই যে ঘটনাগুলি, এগুলি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভারত রাষ্ট্র এবং ভারতের জনসাধারণ, ভারতের সংবাদ মাধ্যম, তারা কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এই কারণে যে ব্যক্তিটি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, এইটাই কিন্তু একটা বড় কারণ। এবং শেখ হাসিনা যেহেতু তার কন্যা এবং 5 বারের প্রধানমন্ত্রী এবং একটা দলের উনি প্রায় 40-42 বছর ধরে সভাপতি, ফলে ওনার প্রোফাইলটা তো ছোটখাটো বিষয় নয়, তাই না? উনি তো একজন সাধারণ মানে এক্স মিনিস্টার বা এক্স প্রাইম মিনিস্টার নন, ইজ এ 5 টাইম প্রাইম মিনিস্টার। এবং একটা দল, যে দলটা একটা মুক্তিযুদ্ধের মতো এরকম একটা মানে বড় ইয়ের নেতৃত্ব দিয়েছে, এবং উপমহাদেশের একটা মানে কি বলবো, কংগ্রেস এবং আমাদের কি বলে কতিপয় ভারতীয় দল, যার মানে ভারতের অধিকাংশ দলের থেকে কিন্তু আওয়ামী লীগের বয়স বেশি। পুরনো দল ধরুন কংগ্রেস, অকালি দল বা কমিউনিস্ট পার্টি, এগুলোর থেকে আওয়ামী লীগের বয়স কম, কিন্তু ভারতে এই মুহূর্তে যে দলগুলি আছে তার অধিকাংশ দলের থেকে আওয়ামী লীগের বয়স বেশি। আওয়ামী লীগ অনেক প্রাচীন দল, তো প্রাচীন না হলেও পুরনো শব্দটা তো বলাই যায়, পুরনো দল। স্বভাবতই এরকম একটা দল সম্পর্কেও কিন্তু ভারত রাষ্ট্রের কিছু নিজস্ব অবস্থান আছে। সো আমার এটা মনে হয় না যে, আর আইনগতভাবেও কিন্তু এটা নয় যে ভারত সরকার আইনকে উপেক্ষা করে কোনো সম্পর্ককে ইয়ে দিচ্ছে। আসলে কাউকে যদি আপনাকে ফেরাতে হয়, তাহলে আপনাকে উপযুক্ত নথি দিতে হবে। আমি বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে শুধু বলি যে বাংলাদেশের 65 জন নাগরিক, তাদের সম্পর্কে কিন্তু রেড কর্নার নোটিশ জারি হয়ে আছে বহু বছর ধরে। তারা কেউ কিন্তু শেখ হাসিনার সমতুল নন। তারা চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশবিরোধী নানান কাণ্ড করেছেন। একজনকেও বাংলাদেশ সরকার কিন্তু দেশে ফেরাতে পারছে না। তার কারণ তাদের সম্পর্কে কোনো নথি তারা দিতে পারছে না উপযুক্ত। সো আপনি যখন 250 মামলার লিস্ট পাঠাবেন, তখন আশ্রয়দাতা কিন্তু জানতে চাইতে পারে যে 250 মামলার মেরিট কি, তাই না? আর সম্প্রতি তো আপনি জানেন যে ঢাকায় হাসিনা যাকে খুন করেছে, তিনি ময়মনসিংহে জীবিত আছেন। তিনি ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে দেখা করছেন, বলছেন যে এই তো আমি বেঁচে আছি। অথচ মামলার নথি বলছে যে শেখ হাসিনা তাকে যাত্রাবাড়ি থানা এলাকায় খুন করেছে। তো মামলাগুলো কেমন, সেগুলো তো একটা প্রশ্ন আছেই, তাই না? আপনি তো বাংলাদেশের রাজনীতিটাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি
এই দলগুলো নিয়ে আপনি কি বলবেন, কোথায় যাচ্ছে এগুলো? দেখুন, গত কয়েকদিন ধরে নির্বাচন নিয়ে একটা মনে হচ্ছে যে একটা ডুয়েটের জায়গায় গেছে বিএনপি বনাম ইন্টারনেট সংযোগ সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, কিছু বলছেন? ইন্টারনেট মানে আটকে গিয়েছিল কথাটা। হ্যাঁ, বলবো। হ্যাঁ, আটকে গিয়েছিল আপনার কথাটা। আমার যেটা মনে হচ্ছে যে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে, একটা তো দেখুন বিএনপি বনাম ইউনুস এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ বিএনপিও ওই সেই ছাত্রদের মতো এক দফায় চলে গেছে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে ভোট চাই। ওদিকে সরকারও এক দফায় চলে গেছে যে জানুয়ারি থেকে জুনের মধ্যে ভোট। তো এরকম একটা এক দফা। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিএনপি তাদের এই এক দফা আদায়ের জন্য কিন্তু খুব বিরাট যে, হ্যাঁ তারা জনসভা করছে, কিন্তু বড় আন্দোলন সরকারকে এম্বারাস করা বা কিছু করা এটা তারা করছে না। বরং আমার কতগুলো ঘটনা দেখে মনে হচ্ছে যে একটা বৃহত্তর আওয়ামী লীগ বিরোধী, মানে যেটা ওদের ভাষায় ফ্যাসিস্ট বিরোধী, শেখ হাসিনা বিরোধী যেটা ওদের ভাষায় ফ্যাসিস্ট বিরোধী, একটা জোটের পরিকল্পনা চলছে। মানে বিএনপি, জামাত এবং এনসিপি, মূলত এই তিনটে পার্টি। এবার এদের সঙ্গে অনেক লেজুর জুড়ে যেতে পারে, কিন্তু মূলত এই তিনটে পার্টি তাদের একটা জোট। এবং এখানেই কন্ডিশনটা রাখা হচ্ছে যে বিএনপি যদি সম্মানজনক আসন জামাতকে ছেড়ে দেয়, এনসিপিকে ছেড়ে দেয়, তাহলে ভোটটা অক্টোবর মাসেও হয়ে যেতে পারে, নভেম্বর মাসেও হয়ে যেতে পারে, যদি আসনগুলো ছেড়ে দেয়। যে কথাগুলি সরকারের তরফে বলা হচ্ছে, আমার কাছে এগুলো মোটেই খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। যে উপযুক্ত সংস্কার করার জন্য জুন মাসের অবধি সময় লাগবে, আমার মনে হয় না যে এইভাবে হয়। সংস্কার কিন্তু সত্যি ধারাবাহিক শুধু নয়, দীর্ঘ প্রক্রিয়া। আপনি এইভাবে কখনো করতে পারেন না, তো এটা হয় না। স্বভাবতই আমার মনে হয় যে ভোটের দিন তারিখ মাসটা নির্ধারণ করার জন্য, একটা দর কষাকষি করার জন্য এইটাকে সামনে রাখা হয়েছে। যে বিএনপি যদি রাজি হয়ে যায়, তার মানে এটাতে করে আপনি বাংলাদেশের সংসদে আওয়ামী লীগকে মাইনাস করে দিন। এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগকে তো বাংলাদেশ নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করে দিয়েছে, আওয়ামী লীগ তো ভোটে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, ঠিক পারবে না, কিন্তু জাতীয় পার্টি এবং আরো যে ছোট দলগুলি আছে, সেই দলগুলি তারা আওয়ামী লীগের ভোটটা পেতে পারে। আওয়ামী লীগের লোকেরা অন্য দলের টিকিটে দাঁড়াতে পারেন। দেখুন, গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে যেটা বাংলাদেশে শুরু হয়েছে, সেটা হচ্ছে জাতীয় পার্টির অফিসে হামলা। গোলাম কি বলে কাদের, কি বলে জিএম কাদের, তার রংপুরের বাড়িতে হামলা হলো, তারপরে পার্টি অফিস হামলা হলো। এত কিছুর পরও রংপুরে তারা কিন্তু দুখানা বিশাল বড় জনসভা করেছে। এখন বলা হচ্ছে, এখন এদেরকে টার্গেট করা হয়েছে যে আওয়ামী লীগের দোসর, কারণ এরা আওয়ামী লীগের সঙ্গে থেকে শেখ হাসিনার অপকর্মকে এন্ডোর্স করেছে। তার মানে আওয়ামী লীগ অ্যান্ড অ্যালায়েড ফোর্সকে একঘরে করে দেওয়ার, নির্মূল করে দেওয়ার জন্যে এই একটা জোটের পরিকল্পনা হচ্ছে। এবং আপনি দেখুন কতগুলো ঘটনা এইভাবেই আসছে। মোহাম্মদ ইউনুস যাচ্ছেন 10 তারিখ লন্ডনে, শোনা যাচ্ছে যে তারেক জিয়া তার সঙ্গে দেখা করবেন। খালেদা জিয়ার সঙ্গে হঠাৎ ব্রাসেলস থেকে কেন ছুটে গেলেন শফিকুর রহমান লন্ডনে দেখা করতে? মানে উনি তো ঢাকায় ফিরবেন, এলে পরে দেখা করতে পারতেন। উনি যখন অসুস্থ ছিলেন, উনি যখন লন্ডনে যাচ্ছেন, তার আগে সেনাপ্রধান গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসলেন। কই শফিকুর রহমান তো তখন যাননি, বা কোনো দলের কেউ তো যায়নি। হঠাৎ কি এমন কারণ ঘটলো যে আপনি লন্ডনে গিয়ে মিটিং করলেন? সো ইট ইজ সিম্বল, এটা এটা অনেক কিছু বার্তা দেয়। সো আমার মনে হয় যে জামাতের তো শক্তি নেই। জামাতের যেটা আছে, জামাত ইজ দ্য ইডিওলজি। জামাতের শক্তি নেই, ইলেকট্রাল ফোর্স নয় এটা, এটার সংগঠন আছে অ্যান্ড ইটস আ ইডিওলজি। ঠিক আছে, আমি ইডিওলজি নিয়ে কোনো আপত্তি করব না। সে তার ইডিওলজি নিয়ে আছে, আমি তার বিপরীত আইডিওলজি, আপনি তার বিপরীত ইডিওলজি, আরো রাম শ্যাম যদু মধু, তারা ইডিওলজিক্যালি লড়াই করুক, জামাতকে নস্যাৎ করার চেষ্টা করুক। কিন্তু জামাতের এই মুহূর্তে কি আছে না, সরকারে দখলদারি আছে, সরকারের গুরুত্বপূর্ণ পদে তারা লোকজন বসিয়ে দিয়েছে, এবং তারা সিট চায়।
কারণ তাদের নিজের শক্তিতে 10টা সিটও তাদের পাওয়ার ইয়ে নেই। তারা চায় সেকেন্ড পজিশন, অপোজিশনের পোস্টটা তারা চায়। অর্থাৎ বিএনপি যদি তাদেরকে সরকারে নাও নেয়, তাহলেও এটা হচ্ছে যে তারা মেজর অপোজিশন হবে, এনসিপিও অপোজিশন হিসেবে থাকবে। তার মানে আওয়ামী লীগ শুধু নয়, মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেউই সংসদে থাকবে না, এইরকম একটা মিশন তারা নিয়েছেন বলে আমার মনে হয়। এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কি করণীয়, এটা তো খুব ন্যায্য প্রশ্ন, আমি নিজে থেকেই প্রশ্নটা উত্থাপন করলাম। আমার মনে হয় যে ভুল সংশোধন করা উচিত। আওয়ামী লীগের বিরোধী, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে অনেক আছে। ক্ষুদ্র 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 শক্তি আছে, ছোট 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 শক্তি আছে। কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা আছে, জাসদ আছে, আরো অনেক ছোট 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 পার্টি আছে। সাংস্কৃতিক ফ্রন্টগুলো আছে, বাংলাদেশের প্রোগ্রেসিভ যে সাংস্কৃতিক ফ্রন্টগুলো আছে, তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের এই অহমিকা ছেড়ে, শব্দটা আমি খুব সচেতনভাবে ব্যবহার করছি, অহমিকা ছেড়ে তাদের সঙ্গে যোগাযোগ করে একটা বিকল্প মানে মঞ্চ গড়ে তোলা দরকার, বিকল্প প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মটা সবসময় যে একেবারে একটা কোনো ঘোষিত ইয়ে হতে হবে তাও নয়, এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। দাদা, নির্বাচন নিয়ে বাংলাদেশে অন্য একটা সংশয় তৈরি হয়ে গেছে। সংশয়টা এক নম্বর হচ্ছে যে ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয়, আপনি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে করতে হবে। এই কারণে আপনার যদি আন্তর্জাতিক মানদণ্ডে আপনাকে বিশুদ্ধ একটা নির্বাচনের করতে হয়, আপনাকে চাইবে বাইরে ইয়েটা আসবে, পর্যবেক্ষকরা আসবে, এখানে নানাজন আসবে সেখানে। কিন্তু পৃথিবীর যে ক্যালেন্ডার, যেটা ডিসেম্বরের 15 তারিখ থেকে সারা পৃথিবী ক্রিসমাস নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু ওই সময় হলিডেতে যায়, ছুটিতে যায়, নানা কিছুতে যায়। এবং জানুয়ারির না দেখুন, এটা বোধহয় ডিসেম্বর, মানে বিএনপি যেটা বলতে চাইছে, দেখুন রাজনীতিতে আপনাকে সবসময় অন্য জায়গায় না না, আমি আমি বিএনপি আমি একটুখানি বলে নি, আপনার বক্তব্যটা আমি বুঝতে পেরেছি। রাজনীতিতে আপনার যদি কামানের জন্য দরখাস্ত মানে পিস্তলের জন্য দরখাস্ত করতে হয়, তাহলে আপনাকে পিস্তল পাওয়ার, হ্যাঁ, না, কিন্তু আপনি যদি লাইসেন্স প্রাপ্ত পিস্তল পেতে চান পলিটিক্সে, আপনি যদি লাইসেন্স প্রাপ্ত পিস্তল পেতে চান, তাহলে আপনাকে কামানের জন্য দরখাস্ত করতে হবে। বিএনপি ডিসেম্বরটা দিয়েছে। ইলেকশনের চালাকি ডিসেম্বর বলতেছে, জুন বলতেছে, কিন্তু না না না, আমি বলছি সংসদ নির্বাচন না, এটা বলতেছে না। কিন্তু না, মাঝখানে কথা বললে আপনার কথাও শুনবে লোকে, আমার কথাও শুনবে, তাহলে কারোর কথা শুনতে পাবে না। বিএনপি ডিসেম্বর বলেছে মানে এই নয় যে 31শে ডিসেম্বরের মধ্যেই করতে হবে। ইট মে বি জানুয়ারি, গত বছর জানুয়ারি 24-এ তো জানুয়ারির 7 তারিখে জাতীয় সংসদ নির্বাচন হলো। ওরা ডিসেম্বরটা এক্সট্রিম বলেছে, কিন্তু সবাই জানে রাজনীতিতে একটা দর কষাকষি হয়। দর কষাকষি করে আপনি ওটা যদি জানুয়ারিতেও মোহাম্মদ ইউনূস করে দেন, তাহলেও কিন্তু বিএনপির কোনো আপত্তি থাকবে না, বিএনপিরই জয় হবে। লক্ষণীয় আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী শক্তির বিরুদ্ধে যে একটা জোট তৈরি করার চেষ্টা হচ্ছে, তার আরো একটি লক্ষণ হচ্ছে, আপনি দেখবেন জামাতি ইসলামী তারা ক্রমশ জানুয়ারির দিকে এগোচ্ছে, তারা জুন থেকে জানুয়ারির দিকে এগোচ্ছে। এই মুহূর্তে একমাত্র এনসিপি যারা একটা অদ্ভুত মানে ফাঁদ তৈরি করে রেখেছে, আমি একটা ভিডিও করেছি, যেটা হচ্ছে ওদের মানে নতুন একটা ফাঁসাদ তারা নিয়ে আসছে। ওরা বলছে যে জুলাই সনদ কার্যকর হওয়ার আগে পর্যন্ত ভোটের দিন ঘোষণা করা যাবে না। এই যে কথাগুলো, এগুলো সবই প্রেশার ট্যাকটিক্স। এনসিপি জুন 2026 কেন, আমি এই সীমান্তের এপারে বসে আপনাকে বলতে পারি 2030 সালের জুন মাসে ভোট হলো, এনসিপির পক্ষে কিছুই তেমন করা সম্ভব নয়। ওটা একটা আবেগ, ওটা একটা তৈরি হয়েছে আবেগ, আবার আবেগের মতো করে মিশে বেরিয়ে চলে যাবে। যে লোকগুলো রাজপথে নেমেছিল তারা যে যার ঘরে ফেরত চলে গেছে। ফলে এনসিপি যেহেতু ক্ষমতায় যতদিন ইউনূস আছে ততদিন এনসিপির এই বলবলাটা থাকবে। ওরা ওই জন্য গলাবাজি করে এইসব বলছে, কিন্তু আসলে
বিএনপিকে সবাই চাপ তৈরি করছে যে ওদের সঙ্গে আসন সমঝোতায় যাওয়া। এই আসন সমঝোতাটায় বিএনপি যেতে রাজি নয় এটা আমি মনে করি না। আমার মনে হয় সিটের সংখ্যা নিয়ে সমঝোতাটা হচ্ছে না, আসন সংখ্যা নিয়ে সমঝোতাটা হচ্ছে না। এইটা হয়ে গেলে পরে ভোটটা অক্টোবর নভেম্বরও হয়ে যেতে পারে। সো আরেকটা, আপনার প্রসঙ্গ শেষ হয়েছে? আমি না বলবো না, একটু। আপনি বলুন এবারে। আরেকটা সংশয় হচ্ছে অনেকের, যে জুলাই ঘোষণাটা, যেটা জুলাই ঘোষণাটা তাদের এমন একটা অ্যাপ্রোচ, জুলাই ঘোষণাটা মানে হচ্ছে ওই ঘোষণার পরে বাংলাদেশে কিছু শাসন কাঠামোর চেঞ্জ হয়ে যেতে পারে, রাষ্ট্রপতি নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে, ইলেকশনটাই হবে না আর তখন বাংলাদেশ। আপনি আপনি এই যে আমি যেটা বলছিলাম যে মানে আমার ভিডিওটার মানে থাম্বনেলটার শিরোনাম হচ্ছে বাংলাদেশে ভোট কবে আদৌ হবে। এখানে জুলাই ডিক্লারেশন এবং জুলাই সনদ দুটো নিয়ে আমি ব্যাখ্যা করেছি। জুলাই ঘোষণাপত্র যেটা, সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, কারণ এরকম একটা অভ্যুত্থান হবে এটা তো কেউ ভাবেনি। অভ্যুত্থানটা হয়ে গেছে। ঘোষণা হচ্ছে অভ্যুত্থানের আগে দেয়, বিপ্লবের আগে ঘোষণা দিতে হয় যে আমরা এই জন্যে বিপ্লব ঘোষণা করছি, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে এই জন্য যুদ্ধ ঘোষণা করছি, দিস ইজ আওয়ার এজেন্ডা, দিস ইজ আওয়ার অবজেক্টিভ। এগুলো তো ছিল না। এগুলো আন্দোলনটা তো হয়েছে কোটা নিয়ে। যখন কোটা নিয়ে সরকার একটু লেজে গোবরে হয়ে গেছে তখন এক দফা দিয়ে দিয়েছে, হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু এখন আপনাকে যদি এটাকে ইতিহাসে স্থান করাতে হয় তাহলে একটি ঘোষণাপত্র দরকার। এইগুলো বোঝার লোক ওখানে একজন আছে, তার নাম ফরাদ মজাহার। তারও আমি একটি ইন্টারভিউ করেছি, তিনি আমাকে ইন্টারভিউতে কথাগুলো বলেছেন যে যারা এই আন্দোলনটা হয়ে গেছে কিন্তু এটা আগে করার কথা, সেটা হয়নি, তাই জুলাই ঘোষণাপত্র আসবে। কনফ্লিক্টটা কোথায়? কনফ্লিক্টটা হচ্ছে 24 বনাম 71 বনাম 47, এই তো কনফ্লিক্ট। এখন 47-এর কোনো ঘোষণাপত্র ছিল না, ওটা ওই মহাবিদ্রোহের দিনই ঘোষণা হয়ে গেছিল 1857। বা গান্ধীজি 42 সালে ইংরেজ ভারত ছাড়ো, ওখান থেকেই ঘোষণা হয়ে গেছিল যে ভারত ভারত ত্যাগ করো ব্রিটিশরা। 71-এ স্বাধীনতার ঘোষণাপত্র আছে, এইটা জুলাই ঘোষণাপত্র দিয়ে রিপ্লেস করানোর চেষ্টা হবে। এখানেই হচ্ছে বাংলাদেশের ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল স্পেকট্রাম, পলিটিক্যাল গ্রুপিংস, সমস্ত নাগরিকের কাছে খুব 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 জরুরি রাষ্ট্রীয় কর্তব্যের মুখে তারা দাঁড়াতে চলেছেন যে আপনি কি 10ই এপ্রিল 1971-এর যে স্বাধীনতার ঘোষণাপত্র, যার ভিত্তিতে মুক্তিযুদ্ধের ওই যে কমিটি তৈরি হলো, সরকার গঠিত হলো এবং যে সরকার শপথ নিল 17ই এপ্রিল ওই কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায়, যেটা মুজিবনগর পরে হলো, নামকরণ হলো, আপনি কি সেই ঘোষণা, কারণ ওই ঘোষণাপত্রটা কিন্তু পার্ট অফ বাংলাদেশ কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধানে ওই ঘোষণাপত্রটি পুরোপুরি অন্তর্ভুক্ত করা আছে এবং বলা আছে যে এই ঘোষণাপত্রের আধারে নতুন সংবিধান রচিত হলো। অনেকে যেটা ভুল করেন যে বাংলাদেশের সংবিধান কবে রচিত হয়েছে, আমি বলছি বাংলাদেশের সংবিধান কিন্তু 72 সালে হয়নি, 73 সালে হয়নি, বাংলাদেশের সংবিধানটা কিন্তু 71 সালেই হয়েছে। কেন বলছি? 26শে মার্চ প্রথম প্রহরে তো শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েই দিয়েছেন যে বাংলাদেশ আজ থেকে স্বাধীন। তারই তো ঘোষণাপত্র জারি হলো এপ্রিল মাসে। সো সেইটা হচ্ছে প্রথম সংবিধান। এখন 5ই আগস্ট বা জুলাই বিপ্লবের নামে আরেকটি ঘোষণাপত্র এনে আপনি ওইটাকে রিপ্লেস করার চেষ্টা করছেন। তার মানে আপনি আপনার মাতৃগর্ভটাকে এখন অস্বীকার করতে চাইছেন। অর্থাৎ আপনি জন্মেছেন, আপনার জন্মটা বায়োলজিক্যাল নয়, এরকম আপনি বলতে চাইছেন। আকাশ থেকে পড়েছেন আপনি, বাংলাদেশটা আকাশ থেকে পড়েছে, এটা তো হয়নি। এটা তো এপ্রিল মাসে একটা ঘোষণাপত্র হয়েছিল, যেই ঘোষণাপত্রকে পাথেয় করে 9 মাস ব্যাপী পরবর্তী মানে মুক্তিযুদ্ধটা হলো, সেটাই প্রথম সংবিধান, ঘোষণাপত্রটাই প্রথম সংবিধান।
আজকে ওই জন্য বাংলাদেশের সব নাগরিক, আমি বলছি যে শুধু আওয়ামী লীগ নয়, অন্য যারা যত আছে, বিএনপির মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা আছে, এবং জিয়াউর রহমান নিজে একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ছিলেন, এবং স্বাধীনতার ঘোষণাটা আম পাবলিককে তিনিই শুনিয়েছিলেন, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু ঘোষণাটা যে 5 জনকে উনি শুনিয়েছিলেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। পরে উনি বলেছিলেন যে অন বিহাফ অফ আওয়ার ন্যাশনাল লিডার, গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, কিন্তু উনি শুনিয়েছিলেন বেতারে, এটা ঘটনা। তো উনি একজন মহান মুক্তিযোদ্ধা, তার দল এটা। সো এইটা একটা খুব বড় বিষয়। এই চ্যালেঞ্জটা কিন্তু রাষ্ট্রীয় সংকটের মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে, বাংলাদেশের নাগরিকেরা পড়তে যাচ্ছে। দাদা, এবং আমি আপনাকে বলছি যে এই যে এরা বলছে গণভোট গণভোট, সাহস করে এই গণভোটটা যদি সবাই, এই গণভোটটা হবে কেন, এইটা একটা ন্যায্য প্রশ্ন, যে কেন করতে যাবে গণভোট এক। কিন্তু আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে গণভোট হবে, আমার কিন্তু বিশ্বাস যে 99-1 রেজাল্ট হতে পারে। অর্থাৎ যারা গণভোটের পক্ষে চিৎকার করছেন তাদের পক্ষে একটি লোক হয়তো দাঁড়াতে পারে, সেটি হচ্ছে এই প্রার্থীরা, অন্য কেউ হবে না। তার কারণ আপনি তো একদম শেকড় ধরে টান দিচ্ছেন। গণভোটের, বাংলাদেশের গণভোটের ইতিহাস খুবই খারাপ। গণভোট যেগুলো হয়েছে বাংলাদেশে, এটা জিয়া প্রথম করেছিলেন, এরশাদ প্রথম করেছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন করেছিলেন, তিনবার। তিনটা গণভোটে ভোট কোনো কোনো ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই, এবং প্রিজাইডিং অফিসারকে দিয়ে পুরোটা ব্যালট বাক্স, বাংলাদেশের জালিয়াতির নির্বাচনটা গণভোট। দাদা, আমরা শেষ করব একটা বিষয়টা নিয়ে। আপনি ফলো করতেছেন বাংলাদেশটাকে। বাংলাদেশে যদি বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে দুটা, আওয়ামী লীগ এবং এন্টি আওয়ামী লীগ। এখন যতগুলো রাজনৈতিক দল দেখছেন, বিএনপি, জামাত, এনসিপি সহ যতগুলো, সব কিন্তু এন্টি আওয়ামী লীগ রাজনৈতিক দল। কিন্তু এন্টি আওয়ামী লীগ রাজনীতি আবার এরা দেখে এন্টি ইন্ডিয়ান। বাংলাদেশে এন্টি ইন্ডিয়ানরা জোটবদ্ধ হয়ে মাইনাস আওয়ামী লীগ ইলেকশন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক স্টেবিলিটি দেখেন আপনি? না, এটা তো দেখুন, এটা সাকসেসফুল হবে কিনা আমি জানি না। আমি যা দেখতে পাচ্ছি, যা শুনতে পাচ্ছি, তার ভিত্তিতে আমি আপনাকে বললাম যে এইরকম একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। ফাইনালি যদি এটা সেটা সম্ভব না হয়, তাহলে এরা কেউই এটা স্বীকার করবে না যে এরা এটা করতে যাচ্ছিল। রাজনীতিতে এটাই হয়, যদি সাকসেসফুল না হয় তখন বলবে না না, কে বলেছে ওদের সঙ্গে আমরা বসে। এটা টার্গেট, এই যে আপনি যেটা পথ দেখছেন না, এটাই তারা করতে চাচ্ছে। কিন্তু এবার আমি বলি যে দেখুন, একটা একটা স্তর পর্যন্ত তো বাংলাদেশ এসছে। এখন যে বাংলাদেশটাকে পাওয়ার জন্য এই জিনিসগুলো করা হচ্ছে, সেই বাংলাদেশটা কিন্তু মানে তার একটা বিরাট কালচারাল চেঞ্জ সেখানে নিয়ে আসা হবে। এই কালচার মানে গান বাজনার কালচারের কথা বলছি না, এই কালচার মানে রাষ্ট্রের কালচার, প্রশাসনের কালচার, এই সব কিছু, যেখানে শরীয়তি কায়েম করা, এই যে যাবতীয় বন্দোবস্ত, অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রগতিশীল আধুনিক রাষ্ট্র ব্যবস্থা থেকে আপনাকে একটা সম্পূর্ণ পশ্চাৎ একটা জায়গাতে নিয়ে যাওয়া, স্বভাবতই এটা তো রাজনৈতিক স্টেবিলিটি এখানে আসতে পারে না, এটা সম্ভব নয়, এবং এটা ভারতের জন্য উদ্বেগের, এটা কোনো সন্দেহ নেই। এখন বাংলাদেশের মানুষকে এটা নিয়ে ভাবতে হবে যে তারা রাজনৈতিক অস্থিরতা চায় নাকি রাজনৈতিক স্থিরতা চায়। একটা কথা যেমন আমি আপনাদের বলছি যে এই যে আওয়ামী লীগের যে ফোর্সটা, তার তো আমি যদি জল মিশানোর অভিযোগও ধরি, তাহলে আমি বলছি যে 25-30% মানুষের একদম সলিড ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের। এখন সেই দলটাকে আপনি তার কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন, এবং তাকে নিষিদ্ধ করার জন্য একটা ব্যবস্থাও করা হলো, ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের সংশোধনী এনে। এখন কথা হচ্ছে যে আপনি কতিপয় মানুষের অপরাধকে একটা দলের উপরে চাপাচ্ছেন, এর খারাপ দিকটা কোথায়? খারাপ দিকটা ভয়ানক। সেটা হচ্ছে যে লোকগুলো আওয়ামী লীগের অনাচার, দুর্নীতি, এগুলো কোনোটাই অস্বীকার করার কোনো উপায় নেই,
এবং যারা এগুলো করেছে তাদের উপযুক্ত শাস্তি অবশ্যই হওয়া উচিত। কিন্তু এরা কত শতাংশ? এটা সব দলের ক্ষেত্রেই সত্যি, সব দলের ক্ষেত্রেই এটা সত্যি। কত শতাংশ? 1%ও নয়, 1%ও নয়। এখন আমি যদি ধরেও নিই যে 5%, তাহলে 95% লোক এই দলটাকে ভোট দেয় কেন? দেয় হচ্ছে এটা শেখ মুজিবের দল, দেয় হচ্ছে এটা মুক্তিযুদ্ধের দল, দেয় হচ্ছে এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসকারী দল, দেয় হচ্ছে এরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসকারী দল, এরা কতগুলো সাম্যবাদে বিশ্বাস করে, সমাজতন্ত্রে বিশ্বাস করে, এই ইয়েতে, অর্থাৎ কিছু কিছু নীতিগত জায়গা থেকে লোকেরা ভোট দেয়। আপনি যখন দলটার কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন, তখন এই এতগুলো ইন্ডিভিজুয়াল যারা আওয়ামী লীগের এই ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, আপনি তাদের মৌলিক অধিকার হরণ করে নিয়েছেন। তারা তো শেখ হাসিনাকে গিয়ে বলেনি যে এইটাতে এই করুন, ওটাতে ওই করুন, এখানে ওই চালান, এখানে ওই করেন। তারা সাপোর্টার, এবং সাপোর্ট কিন্তু এইটা নয় যে আমি একটা দলকে ভোট দিই মানে সেই দলের 100% কর্মকাণ্ডকে আমি সাপোর্ট করি। নো, এটা কখনোই হয় না। কিছু নীতিগত জায়গা থাকে যেখান থেকে মনে হয় যে এই দলটাকে ভোট, আমার ভোটটা এই দলটাকে আমি দেব। কারণ মানুষের মধ্যেও তো কিছু নীতি নৈতিকতা আছে, সবাই তো বিকিয়ে যাওয়া, বিক্রি হয়ে যাওয়া মানুষ নয়, তাই না? দাদা, আপনি একজন ভারতীয় হিসাবে একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। আপনি ভারতীয় সাংবাদিক না, ভারতীয় একজন নাগরিক। আপনার দেশে, প্রতিবেশী দেশে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন এখন। বাংলাদেশে যদি আওয়ামী লীগ দলটা যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে যাওয়ার সুযোগ পেত, এই লোকগুলা তার দেশে ফেরত যেত। বাংলাদেশে এই দলটার কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এরা ফেরত যেতে পারবে না এখন। এটা আপনাকে কতটা সামাজিক, রাজনৈতিক? আপনি আরেকবার যদি প্রশ্নটা করেন অনুগ্রহ করে, প্লিজ আরেকবার। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে আপনি ভারতীয় নাগরিক হিসেবে আপনি দেখছেন আপনার দেশে, প্রতিবেশী একটা দেশের একটি রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিশেষ একটা পরিস্থিতির কারণে এখন অবস্থান করছেন তার ভারতে। এরা যদি তার দেশে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারত, এরা তাদের দেশে ফেরত যেত। যেহেতু তাদেরকে তাদের দেশে নিষিদ্ধ করা হয়েছে, এরা ফেরত যেতে পারছে না। এইটা আপনাদের দেশে কোন ধরনের সামাজিক রাজনৈতিক সংকট তৈরি করতে পারে কিনা? না, আমাদের দেশে কি মানে সামাজিক সাংস্কৃতিক সংকট তৈরি করবে? আমাদের দেশে তো কোনো ইয়ে নাই, মানে ধরুন 9-10 মাস তো হয়ে গেল, তারা তো আছে, কোথাও তো কেউ কোনো বাধাও দেয়নি, কেউ কোনো বিলাপও করেনি যে কেন ওদেরকে আমরা আশ্রয় দিয়েছি। তারা তাদের নিজেদের পয়সা খরচা করে থাকছেন, ইয়ে করছেন একটা রাজনৈতিক পরিস্থিতিতে। এবং আমার যেটা মনে হয় যে এই লোকগুলোর ফিরে যাওয়াই শুধু নয়, আর বাংলাদেশেও যারা আছেন তারা যদি সাহস করে নেমে পড়তে পারতেন। এই যে ধরুন বিএনপি আওয়াজ দেয় কিন্তু মাঠে নামে না, বিএনপি রাজনীতিটার মধ্যে কিন্তু এটা দেখবার আছে। অনেকে বিএনপিকে হিরো বানাচ্ছে, আমার কিন্তু এতটা মনে হয় না। কারণ কি না, তারা কতগুলো ফাঁকিবাজি করে বেড়াচ্ছে। যেমন ধরুন, বিএনপির যে দুর্বলতার সবচেয়ে বড় জিনিস, শুধু ভোটের দিন তারিখ আদায় করতে পারছে না তাই শুধু নয়, এই যে ইশরাক হোসেন সম্ভবত নাম ভদ্রলোকের, তাকে তো মেয়র করতে পারলো না, এই দাবিটাও তো তারা সরকারের কাছ থেকে আদায় করতে পারলো না। যারা আগামী দিনে বাংলাদেশে সরকার চালাবে বলছে, তারা একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে এই দাবিটাও আদায় করতে পারছে না। এখন এটা আদায় করতে পারছে না নাকি আদায় করার জন্য চাপ দিচ্ছে না, এইটা আমার কাছে প্রশ্ন। আওয়ামী লীগ যদি সাহস করে বাংলাদেশে রে করে নেমে পড়তো, এবং সেই নেমে পড়ার লোক আছে, সেই জন্যই কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো, সেটা টের পেয়েই করে দেওয়া হলো। তার কারণ শেখ হাসিনা কিন্তু গত 8-9 মাস বসে নেই। উনি একেবারে গ্রাসরুটের লোকজনের সঙ্গে ওনার একটা কানেক্টিভিটি তৈরি করেছেন, ভার্চুয়ালি করেছেন, অনলাইনে করেছেন, বাট করেছেন কিন্তু। এবং তাদের দুঃখ দুর্দশার কথা উনি শুনছেন, সান্ত্বনা দিচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন, করেছেন একটা। এখন এরা যদি নেমে পড়তে পারতো,
আমার ধারণা সেই নেমে পড়ার প্ল্যান প্রোগ্রামের টের পেয়েই সরকার হঠাৎ করে ওই হাসনাত আব্দুল্লাহের তো একটা কাজই হয়ে গেছে, সরকার যেটা করতে চায় ওদের দিয়ে দাবি তোলানো, হঠাৎ করে ওরা একটা দাবিটা তুললো, তারপরে 2-4 দিনের মাথায় এটা করে দিল। এইটা যদি না করলে, যদি আওয়ামী লীগ রেড়ে করে নেমে পড়তো, তখন কিন্তু বিএনপিকেও পথে নামতেই হতো। তার কারণ আওয়ামী লীগ তো তখন ইউনূস সরকারকে হটানোর ক্রেডিট নিয়ে ময়দানে ফিরত, তখন তো আবার বিএনপির অবস্থা আওয়ামী লীগের এখনকার মতো অবস্থা হয়ে যেত, মাইনাস হয়ে যেত। সো বিএনপি, আমার নিজের ধারণা, যত যাই বলুক না কেন, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই তার অপেক্ষা করছে। দে আর আন্ডার ইমেন্স প্রেশার। এবং এই যে সেনাপ্রধান মাস তিনেক আগে খুব অভিমানী সুরে বলেছিলেন যে আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে বিবাদ না থামান তাহলে রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার ধারণা দ্যাট ওয়াজ আ মেসেজ টু দ্য বিএনপি যে জামাতের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিন, আসন ভাগাভাগি করে নিন, এই করে নিন, করে এই জায়গাটাতে জেদাজেদি না করে আপনারা নিজেদের মতো করে জায়গা ভাগ করে নিন। আমার নিজের ধারণা এগুলো। আমি কোনো খবর কিন্তু বলছি না, আমার কাছে এরকম কোনো খবর নেই, কারণ আওয়ামী লীগের লোকেরা তো অত কোনো কিছু রাখতেও পারছে না, বিএনপির লোকেরাও এখন সরকারের নানান কারণে তারাও, তবে হ্যাঁ রেগুলার আমার সঙ্গে অনেকের সঙ্গেই কথা হয়, আমি বিভিন্ন জনের যে অনুমানগুলি শুনেছি সেগুলো এবং আমার নিজের উপলব্ধি থেকেই কথাগুলি বললাম, যে আমার যেটা মনে হয় যে মাইনাস আওয়ামী লীগ শুধু নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি এইটা বলতে চাইছি, নট অনলি হাসিনা, রাশেদ খান মেননের পার্টি, আরো যত আছে, প্রিন্সের পার্টি, ইয়ের কি বলে আপনার ওই যে কি বলে আপনার জাতীয় পার্টি, জাসদ, এই সবগুলোকেই মানে যাতে তারা মানে জাতীয় সংসদে শূন্য হয়ে যায় এইরকম একটি ইলেকট্রাল অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা হচ্ছে। সেটা সাকসেসফুল হবে কিনা দুটো বিষয়ের উপর নির্ভর করছে, এরা নিজেরা জেদাজেদি ছাড়তে পারবে কিনা। দুই হচ্ছে এর প্রতিপক্ষ প্রাচীর আওয়ামী লীগের নেতৃত্বে তৈরি করতে পারবে কিনা। এখানে আওয়ামী লীগের অহমিকা হচ্ছে একটা প্রতিবন্ধকতা, এটাও আমি আপনাকে আমার অভিমত বললাম।